ফিটনেস অনেকটা বড় চ্যাপ্টার। ফিটনেস শুধুমাত্র অ্যাস্থেটিক হওয়া বা ফিজিক ডেভেলপ করে না। তুমি চাও যে আরো এখানকার ইউথরা হোলিস্টিক্যালি ফিট হয়, এটা নিয়ে তুমি কিভাবে প্রসিড করবে? রিসেন্টলি ইউথের কাছে কিন্তু স্মার্টফোন এসে গেছে, তারা কিন্তু সেন্ট্রিক হয়ে গেছে রিলসে। আর রিলসে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একটা মেয়েও জিমে গিয়ে ডেডলিফট করছে, একটা ছেলেও ডেডলিফট করছে, তো মাথায় ঘুরছে ফিটনেস। এই সমস্ত কিছুর পেছনেই একটাই জিনিস, যে সোশ্যাল মিডিয়া সাপ্লিমেন্টস। এটা বেসিক্যালি একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, এফএসএসআই লাইসেন্সের সাথে যে কেউ বিক্রি করতে পারে। এখানেই হয় বেশি স্ক্যামটা। অ্যামাইনো স্পাইক টেস্ট তখন পুরো এন্টার ইউটিউবে কেউ করেনি, তো যখন করা হয় তখন দেখা যায় ব্র্যান্ডটাতে এলার্জিনাইন স্পাইক করা। এলার্জিনাইন বেসিক্যালি ট্রিটমেন্টে লাগে যাদের ইরেকটাইল ডিসফাংশন অথবা সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। আমি ইউটিউবে পাবলিশ করে দিই, এটা ডিফামেশন কেস দেয় আমাকে, থ্রেট মারছে, ইমিডিয়েটলি করো নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। একজন ওদের কোম্পানি থেকে আমাকে ফোন করে বললো ডিলিট করো, আমি সেটেলমেন্ট করে দেবো, যা লাগবে চেয়ে নাও আমার থেকে। ফিটনেসের মেইন জিনিস হচ্ছে ডেডিকেশনের সাথে সাথে হচ্ছে পাংচুয়ালিটি। নমস্কার, বৈঠকখানার আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের গেস্ট হলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অ্যান্ড এনথুসিয়াস্ট অভিজিৎ রয়। নমস্কার। ওয়েলকাম অভিজিৎ। নমস্কার। রাইট অভিজিৎ, আমরা প্রথমেই স্টার্ট করি ফিটনেস দিয়ে। হোয়াট ইজ ফিটনেস? সো আ লট অফ আওয়ার ইউথ আজকের ওরা মনে করে যে আমি যদি জিমে যাই আমি ফিট। তাহলে এটা কি আদৌ সত্যি? না, এটা একদমই সত্যি না। ফিটনেসটাকে অ্যাকচুয়ালি ইউথের কথা যখন বললেন আপনি, বলছি তো ইউথ কি করেছে, এটাকে অনেকটা ক্লোজ করে নিয়েছে, ছোট করে নিয়েছে জিনিসটাকে। তাদের কাছে মেনলি ফিটনেস মানে হচ্ছে জিমে গিয়ে সিক্স প্যাক অ্যাবস আর একটু বডি। ফিটনেস অনেকটা বড় চ্যাপ্টার, যেটা আমি প্রতিনিয়ত আমার ভিডিওস অথবা যে কোনো রকমের যে আমি অ্যাক্টিভিটিগুলো করছি সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি যে ফিটনেস শুধুমাত্র অ্যাস্থেটিক হওয়া বা ফিজিক ডেভেলপ করে না। ফিটনেস মানে হচ্ছে চুল থেকে নখ পর্যন্ত। তো এইটা যেদিন বুঝে যাবে সেদিন কিন্তু অনেক ইজি হয়ে যাবে লোকের কাছে ফিট থাকার জন্য। আজকে ঘটনাটা হচ্ছে, আমি যেটা অভিজ্ঞতা করেছি যে একটা 17-18 বছরের বাচ্চা লুকস লাইক 40-45, কিন্তু সেখানে এরকমও অনেক আছে যারা ফিট, তারা কিন্তু 30-40 গিয়েও লুকস লাইক 25-24। সো ঘটনাটা এখানে হয় যে ফিটনেসটাকে তারা ভাবছে যে আমি জিমে গেলাম, বডি বানালাম, হয়ে গেল, কিন্তু তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু প্যারামিটার থাকে যেগুলো মেনটেন করতে হয়। ইন্টারনাল হেলথ সবার আগে। ইন্টারনাল হেলথে কিন্তু কেউ কাজ করে না। যখন এই টপিকে যখন কথা ওঠে বা যখন জানানো হচ্ছে যে ইন্টারনাল হেলথ নিয়ে, তখন বলছে এগুলো হচ্ছে লাক্সারি, এগুলো আমাদের মানায় না। বাট সবার আগে ইন্টারনাল হেলথ। অর্গান, বডির ভেতরের অর্গান যদি প্রপার থাকে, তাহলে আমার বাইরে কিন্তু যেটা ফুটে আসছে না সেটা হেলদি আর রাইট, ইয়াং লাগবে তাকে। রাইট, হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। আমাদের দ্য ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান সায়েন্সেস একটা সময় এত রকমের হার্বস, এত রকমের পদ্ধতি বলে দিয়েছে দ্যাট ক্যান হেল্প আস এজ রিভার্স, এক্স্যাক্টলি। তাই না? কিন্তু আমরা ওটাতে ফোকাস করি না, আমরা ওইটাতে চকমক যেটা করছে আমরা সেটার দিকে চলে যাই। বিকজ এটাতে এফর্ট বেশি, এটাতে টাইম, মানে এটার ফলটা অনেকটা টাইম লাগবে শো করতে, তাই না? এখানে ছোট কথা বলবো যে আজকের দিনে যখন আমি যদি আমার টাইমটা বলি, আমার কাছে স্মার্টফোন ছিল না। ফিচার ফোন যেটা কিপ্যাড ফোন, সেটা তো অনেক পরে 2007-8 আমি ফার্স্ট ইউজ করেছি। তো তার আগে পর্যন্ত ইন্টারনেটের থ্রু বাইরের দুনিয়াতে কি হচ্ছে সেটা আমাদের দেখার কোনো স্কোপই ছিল না। বাট রিসেন্টলি ইউথের কাছে কিন্তু 2015-16-17 পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা বেড়েছে, স্মার্টফোন এসে গেছে, তারা কিন্তু সেন্ট্রিক হয়ে গেছে রিলসে। তো রিলস আর রিয়েল লাইফে অনেকটা পার্থক্য থাকে। তো যে কথাটা আপনি বললেন যে এই ওভারঅল যে ফিটনেস মানে যেটা নিয়ে কথা হচ্ছে যে ফিটনেস, তো রিলস দেখে তারা ফিটনেসটাকে জাজ করে ফেলেছে। আর রিলসে আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি যে একটা মেয়েও জিমে গিয়ে ডেডলিফট করছে, একটা ছেলেও ডেডলিফট করছে, তো মাথায় ঘুরছে ফিটনেস। তো এই সমস্ত কিছুর পেছনেই একটাই জিনিস, যে সোশ্যাল মিডিয়া। তো ইউথ এখানেই অনেকটা পিছিয়ে যাচ্ছে, যে ফিটনেস বা রিয়েলিস্টিক যে ব্যাপারটা সেটাকে এখনো বুঝতে পারছে না। যদি আমি ওদের থেকে 1 বছরের জন্য সরিয়ে দিই এই পুরো সোশ্যাল মিডিয়া, ফোন, এগুলো,
আর যদি গ্রাউন্ড লেভেল ওদের নামিয়ে আনি তাহলে ওরা রিয়ালিটিটা বুঝতে পারবে। আর এই যে হাবসের কথা আপনি বললে তুমি যে হাবস পুরোনো দিনের যে আজকে আমি যদি একটা সত্যি বাস্তব কথা বলি যে ফ্যাট লস, আমি ফ্যাট লস করতে চাইছি, তো আমি প্র্যাকটিক্যালি বলছি আমি যেটা করছি জাস্ট ওয়াক করছি, হাঁটছি, একটা পেস নিচ্ছি যেটাতে আমার মেটাবলিজম হাই হচ্ছে, আমার হার্ট রেটটা হাই হচ্ছে, 120 130 হার্ট রেট রাখছি, আমি ওই পেসে কন্টিনিউ আমি 20 30 40 মিনিট যতটা আমার পক্ষে পসিবল আমি হেঁটে আসছি, তার সাথে আমার নিউট্রিশন। এইখানে কেউ ফলো করছে না। সবার আগে মেন জিনিস হচ্ছে লোকে খুঁজছে শর্টকাট, কোথায় আছে আমার সাপ্লিমেন্টস যেটা খেলে ইমিডিয়েটলি কিছু হয়ে যাবে। বাট ফিটনেসের সাথে সাপ্লিমেন্টস 10%। অ্যাকচুয়ালি ফিটনেসের সাথে মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই হার্বস যেগুলো আগেকার দিনে ছিল, যেগুলো এখন সত্যি অরিজিনাল পাওয়া যায় না। মানে ট্রাস্ট মি, আমি যদি বলি মার্কেটে পেক বিক্রি হয়, আর এই নিয়ে কাজ করছি আমি যে পেক আর অরিজিনাল সাপ্লিমেন্টস আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস কি আছে, তো আমি কাজ করছি এখনো বলবো আমি। কিন্তু স্টিল আমার মনে হয় ইউথকে বোঝা উচিত এই ব্যাপারটা যে রিলস আর রিয়েল লাইফ দুটো অনেক আলাদা। হুম, কেন অনেক সময় ওরা না এই ডিস্টিংশনটা করতে পারছে না। পারবে না। অ্যান্ড অলসো দে হ্যাভ দিস ভেরি শর্ট টার্ম মেমোরি। কোনো একটা জিনিস 15 সেকেন্ডস 20 সেকেন্ডসের জন্য ইটস ভেরি গুড ভেরি গুড, কিন্তু যদি কোনো লম্বা ইলংগেটেড ভিডিও যেখানে ডিটেল ভাবে বলা হয়েছে, দে ডু নট ওয়ান্ট টু ইনভেস্ট দ্য টাইম। এক্স্যাক্টলি। ইটস লাইক একটা সময় লোকে চিঠি লিখতো, ওয়েট করে থাকতো যে কখন আমার চিঠিটা একজন রিটার্নটা আসবে। পিপল তারপর সেটা থেকে গ্র্যাজুয়েট আমরা করে গেলাম টেলিফোনসে, হ্যান্ড হেল্ড টেলিফোনস, তারপরে আমার মোবাইলস এন্ড অল দ্যাট, তারপর মেসেজ করতে শুরু করলাম, তারপরে হোয়াটসঅ্যাপ। এখন তো হোয়াটসঅ্যাপেও লোকে কিছুর ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হ্যাঁ হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু কনভে আ মেসেজ পিপল সেড স্মাইলিজ, অ্যান্ড অলসো দে ওয়ান্ট টু থিঙ্ক দ্যাট ইজ, but this is not, I don't agree with this though, ঠিক আছে, but this is impacting our society in a negative way. তুমি যদি ভালো করে দেখো, ঠিক আছে, তোমার মানে এই যে এতগুলো এক্সাম্পল তুমি আমাকে বলে দিলে, এর একটাই সাধারণ উদাহরণ, ওটা বড় গেম হচ্ছে যেটা আমরা আগে জানতাম ওয়ান ডে গেম হতো 50 ওভার্সে, তার মানে তার যে একটা ক্রেজ ছিল ওটা কিন্তু চলে গেছে, T20 এসে গেছে, তার মানে লোকের কাছে পেশেন্সটা কমে গেছে। আজকে তুমি একটা ভিডিও বানাবে যে আমি কিছু ইনফরমেশন দেবো কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের ওপর, কখনোই পসিবল না যে একটা ইনফরমেশন অ্যাটলিস্ট 3 মিনিটের মধ্যে কমপ্লিট করা। এটা একটা বেসিক একটা ভিডিও লেন্থ হয় যেখানে 3 মিনিট অ্যাটলিস্ট লাগে এলাবোরেট করার জন্য, Right. সেখানে লোকে চাইছে 30 সেকেন্ডসে সেটাকে করে দিতে হবে। যার জন্য যদি ভালো করে আমরা দেখি, ইউটিউবও শর্টস লঞ্চ করে দিয়েছে, True. রিলস ফেসবুকও লঞ্চ করে দিয়েছে, কারণ আর বড় ভিডিও কেউ দেখে না। বড় ভিডিও ভালো করে যদি দেখো, যে বড় ভিডিও ওগুলোই দেখছে, আমরা ভালো করে যদি ফেসবুকটা অবজার্ভ করি, কিছু ব্লগস পার্টিকুলার খুব ফেমাস লোকের দেখছে, আর সিনেমার যে ছোট ছোট যে ক্লিপসগুলো মানে 13-14 সেকেন্ডের ওগুলো দেখছে, কারণ সিনেমাটা প্রচণ্ড এডিটিংয়ের ওপর থাকে। বাট যদি রিয়েল লাইফের কোনো কথা আসছে, সে বড় ভিডিও দেখছে না যেটা থেকে শিক্ষণীয়। অনেক বড় বড় পডকাস্টে আজকে আমি তোমার সাথে বসে আছি, এখানে হয়তো লোকে কম সময় দেখবে, কিন্তু এটারই ছোট ভার্সন তুমি লঞ্চ করো, দেখো ভিউজ মারাত্মক। কারণ লোকে ভাবছে যে ওই 30 সেকেন্ডে আমি সব শিখে যাবো। আমার এন্টায়ার লাইফে আমি শিখতে পারলাম না, 30 সেকেন্ডে আমি কি করে শিখবো? ন্যাচারালি, এবং এটা এটা কিছু জিনিসের জন্য ইট ইজ ওকে, বাট when it comes to health and fitness, it is not okay. কখনোই পসিবল না। একটা তোমাকে ইনসিডেন্ট আমি শেয়ার করি। যেহেতু আমি অভিনয় করি, এবার অভিনয়ের ক্ষেত্রে আমাদেরকে আমি অনেক সময় দেখেছি, দেখবে বিউটি ভিডিওস হয়, যে বিউটি ভিডিওসগুলোতে দ্য ইনফরমেশন গিভেন আউট ইজ অ্যাবসোলুটলি রং। কারণ প্রত্যেকের স্কিন টেক্সচার আলাদা, প্রত্যেকের ওয়ার্ম টোন কুল টোন আলাদা, কার কোনটা ডিপেন্ড করছে, অ্যান্ড ওটার উপর বেস করে ইউ হ্যাভ টু বাই প্রোডাক্ট। এক্স্যাক্টলি। হোয়াট পিপল ডু, এই প্রোডাক্টটা ভীষণ ভালো, এটা মার্কেটে লঞ্চ হয়েছে বলে একজন ইনফ্লুয়েন্সার শুরু করে পরপর অনেকে করতে থাকে, অ্যান্ড পিপল ক্রেজ বাই দ্যাট প্রোডাক্ট। মানে ওটা ওদের জন্য নাই হয়তো। আনাদার থিং ইজ উইথ ডিফারেন্ট নায়াসিনামাইড অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, হাইড্রোলনিক, কেউ জানে না অ্যাকচুয়ালি এটা কোনটা রেশিওতে কোনটা ইউজ করতে হয়, কিন্তু ওটা বলেছে এটা আমার স্কিনের জন্য খুব ভালো, আমি ইউজ করে ফেললাম। অ্যান্ড দ্য ওয়ার্স্ট এফেক্ট ইজ রেটিনল। এক্স্যাক্টলি। রেটিনল কেউ জানে না কিন্তু যে রেটিনল দিনের বেলা ইউজ করতে নেই, দের ইজ আ স্ট্যান্ডার্ড প্রসিজার। তো উইদাউট গোয়িং টু আ ডার্মাটোলজিস্ট, টেকিং অ্যাসিস্ট্যান্স ফ্রম সামবডি হু ইজ অ্যান ইনফ্লুয়েন্সার, যাকে পে করা হচ্ছে এইটাকে প্রমোট করার জন্য,
দ্যাট ইজ সো ভেরি রং অন বোথ দ্য পার্টিস পার্ট, তাই না? কারণ তোমার স্কিনটা কি স্যুট করবে, হাউ ডু ইউ নো? তারপরে র্যাশেস, তারপরে অন্যান্য প্রবলেমস। তো হবেই, এটা মানে কিন্তু কমপ্লেন আসবেই। ইভেন রিভিউ যদি তুমি দেখো, তো রিভিউতে নেগেটিভ রিভিউ তুমি দেখতেই পাবে তখন, যে আমার ইউজ করে কিছুই হয়নি যেটা বলা হয়েছে। বাট এটার একটা আমি ইজি একটা হাইলাইটার বলতে পারো, বা একটা আইডেন্টিফাই করার জন্য কিভাবে লোকে বুঝবে যে এটা নেওয়া উচিত কি উচিত না। কারণ আমি মার্কেটিং করি, আমি জানি, আমি এই লাইনে আছি। তো আমি বলে দিই, যখন পার্টিকুলার কোনো প্রোডাক্টের অনেক ইনফ্লুয়েন্সার বা অনেকে একসাথে ভিডিও করা স্টার্ট করবে না, তখন আইডিয়া করে নিতে হবে যেটা মার্কেটিং চলছে। এই প্রোডাক্টের অ্যাকচুয়াল বেস কিন্তু যেটা বলা হচ্ছে সেটা নয়। এই প্রোডাক্টটা হয়তো অ্যাকচুয়ালি যেটা প্রিটেন্ড করা হচ্ছে সেই কাজটাই করবে না, জাস্ট ফর নিউ প্রোডাক্টস। আর মার্কেটে আনা হয়েছে, সেল করতেই হবে, নইলে তো লস হয়ে যাবে, কারণ ইনভেস্টার ইনভেস্ট করে দিয়েছে। তার জন্য মার্কেটিং চালানো হচ্ছে লটস অফ ইনফ্লুয়েন্সার নিয়ে, যারা পয়সা নিয়ে নিয়েছে, তারা ইনফ্লুয়েন্স করছে লাখে তাদের ফলোয়ার। তো ন্যাচারালি যদি প্রত্যেকের থেকে 10টা করেও সেল হয়, ওর সেলের অ্যামাউন্টটা উঠে যাবে। তো মেন জিনিস হচ্ছে আমাদের বুঝতে হবে যে একটা প্রোডাক্ট, সেটা অর্গানিক্যালি প্রমোট করা হচ্ছে নাকি এক্সট্রাঅর্ডিনারি ভাবে প্রমোট করা হচ্ছে। এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে প্রত্যেকটা ফিডসে আমার কাছে বারবার আসবে, ফেসবুকেও আসবে, ইনস্টাতেও আসবে, ইউটিউবেও আসবে। যদি বারবার আসছে, তার মানে সেটাতে পুশ ওরা মার্কেটিং করছে, আর ওরা ইচ্ছে করে করছে যাতে ওই প্রোডাক্টটা কেনা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটা কাজ করবে না। আর ম্যাক্সিমাম প্রোডাক্টে কি হয় আমি বলে দিই, যে প্রোডাক্টে মার্কেটিং বেশি হয় ওই প্রোডাক্টের কস্টিং কম রাখা হয়, তার কিন্তু খরচা বেশি রাখে। যদি খরচাও বেশি হয়, মার্কেটিংও যদি হয়, তার মানে আমি 50 lakhs দিয়ে কস্টিং করে আমি বানালাম প্রোডাক্টটা, 50 lakhs এর মার্কেটিং করছি, তার মানে আমার রেভিনিউ তুলতে তুলতে আমার অনেকটা টাইম লেগে যাবে, টাইম তো লসেই যাবে, লসেই যাবে, হবেই রাইট? না। একটা প্রোডাক্টের হাইপ খুব বেশি হলে 2 থেকে 3 মাস থাকে, যে কোনো প্রোডাক্ট। তারপরে ওটা মার্কেটে স্যাচুরেশন এসে যাদের নেওয়া দরকার তারা নিতে থাকে। এরকম অনেক ভালো প্রোডাক্ট আছে যারা সত্যি মার্কেটিং খুব কম করে, কিন্তু সেই প্রোডাক্ট বিক্রিও হয়। তো সেটা এইভাবেই একমাত্র ইউথ বা অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারবে যে মার্কেটিংটা কতটা পেসে হচ্ছে। আমি কি বারবার দেখতে পাচ্ছি? যদি বারবার দেখতে পাই, তার মানে এই প্রোডাক্টটা নেওয়াটা এই মুহূর্তে ঠিক হবে না। তো সানস্ক্রিনের ব্যাপারে যদি বলি, তো ইট হ্যাজ বিন মার্কেটেড দ্যাট সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট পিপল ডোন্ট গিভ দ্য ডিটেল কি সানস্ক্রিন কোন স্কিন টাইপের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ফর পিপল হু হ্যাভ ভেরি লো মেলানিন, তাই না বলো? এক্স্যাক্টলি। এবার যেটা যাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজে হোয়াইট স্কিন্ড বা ফেয়ার স্কিন্ড বলে, তাদের মেলানিনটা কম থাকে। এবার অ্যাজ অ্যান্ড ওয়েন মেলানিন কাউন্টটা বাড়তে থাকে, সানস্ক্রিন কিন্তু নট লাইক দ্যাট। ওরকম না যে না সানস্ক্রিন ইউজ করলে একেবারে ডিজাস্টার্স এফেক্ট হয়ে কিচ্ছু যাবে, হবে না। সেরকমও হবে না। প্লাস আমরা যে দেশে জন্মেছি সেখানের কিন্তু আমরা ইউজ টু অ্যাক্লামাটাইজ, তাই না বলো? এইসব জিনিসগুলোকে ইনগ্রেন কিন্তু কোনো ব্র্যান্ড করে না, খালি সানস্ক্রিন লাগবে, SPF 50+, PA+++ লাগবে, আরেকটা PA+++, আরেকটা যেটা হচ্ছে নোবডি রিডস বিহাইন্ড দ্য লেবেল, ওখানে কিন্তু লেখা আছে মেজরিটি অফ দ্যাট সানস্ক্রিন কন্টেইনস ওয়াটার। ফর আস, যে তোমার আমার মতো যারা কলকাতায় বড় হয়েছে, তাদের তো হিউমিড টেম্পারেচার, সেই সানস্ক্রিনটা মাখলে কিন্তু সব ইট উইল কনস্ট্যান্টলি রান আউট ফ্রম ইউর ফেস, একদম, ইট উইল একদম। মেল্ট। দ্যাট ইজ নট দ্য রাইট থিং। সানস্ক্রিন এটা করছে, বিউটি ইন্ডাস্ট্রি এটা করছে, অ্যান্ড ফিটনেস ইন্ডাস্ট্রি এটা করছে। হোয়াট ক্যান বি ডান টু কার্ব দিস? তো তুমি যে বলছো, দেখো দ্য ওয়ান্স হু নো তাদের কথা কেউ শুনতে চাইছে না। তো সেই ক্ষেত্রে হাউ ক্যান উই মেক পিপল অ্যাওয়্যার? এখানে যেটা আমি বলতে চাইবো যে এই জিনিসটাকে পুরোপুরি বন্ধ করানোটা পসিবল না আমাদের জন্য। এটা চলতেই থাকবে। 2 টো জিনিস হয় আমাদের লাইফে। একটা হচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, যে আমি কালো, আমাকে ফর্সা হতে হবে। তাহলে আমাকে কোনো বিউটি প্রোডাক্ট ইউজ করতে হবে। আমার হাইট ছোট, আমাকে লম্বা হতে হবে। তাহলে আমাকে কোনো হাইট ইনক্রিজ ওয়ালা কোনো একটা সাপ্লিমেন্টস বা কোনো একটা মেডিসিন আমাকে ইউজ করতে হবে। তো আমাদের উইক পয়েন্ট কোনটা? যে আমি এক্সাক্টলি যেটা চাই আমাকে দেখতে, আমি ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি। তো তার জন্য আমাকে অ্যাডিশনালি এটা করতে হবে। ঠিক এই জায়গাটায় ট্র্যাপ করছে হচ্ছে বিউটি বা যে ফিটনেস, ওয়েলনেস যে কোনো কোম্পানি এই জায়গাটায় ট্র্যাপ করছে। ইনফ্যাক্ট রিসেন্টলি আমাদের ওয়েলনেস সেক্টরে, ওয়েলনেস বা যেটা আমাদের বলা হয় যে মানে ম্যারিড কাপলদের সেক্টরেও অনেক প্রোডাক্ট ঢুকে গেছে, যেগুলো অ্যাডভার্টাইজ চলছে এখন। আচ্ছা, সেক্সুয়াল ওয়েলনেস এক্স্যাক্টলি। সেক্টরে। তো আমি যখন সেগুলো দেখছি, তো সেগুলো কি অ্যাডভার্টাইজ করা, বা যে করছে অ্যাডভার্টাইজ, যে ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজ করছে, সে কি যখন করছে, সে কি
100% জানে যে ওই যে রিয়ালিটি আর ওই যে স্যাটিসফ্যাকশন সেটা কি পসিবল ওই কসমিক জিনিসগুলো দিয়ে বা যে ইনগ্রিডিয়েন্টস গুলো প্রমোট করা হচ্ছে, কখনোই পসিবল না। ঘটনাটা এখানেই যে আমরা দুর্বলতার জায়গাটাকে আমরা হাইলাইট করি। তুমি বলছো যে আমি ফর্সা হবো, আমি বলছি যে তুমি এটা ইউজ করো, তুমি ফর্সা হয়ে যাবে। আমার লাভটা কি হলো? আমি কমিশন আর্ন করলাম, কোম্পানি সেল করে দিল। এই সমস্ত প্রোডাক্টগুলো এমনভাবে ডিজাইন করা থাকে, ভালো করে যদি আমি দেখি যে কিছু থাকে জেল বেস, কিছু থাকে অয়েল বেস, কিছু থাকে অনেক রকম ম্যাট ফিনিশ, এরকম অনেক কিছু টার্মসে ইউজ করে। তো এগুলো সমস্ত কিন্তু রিভিউ এর উপরে ডিপেন্ড করেই কিন্তু তৈরি হচ্ছে, ভালো করে যদি আমরা দেখি। তো বেস্ট ওয়ে হচ্ছে সেই পুরোনো টাইমে যেটা আমরা দেখে আসছিলাম যে আজকে আমি একটা জিনিস করতে পারি যে আমি প্রোটেক্ট করতে পারি, আমি ফুল স্লিভ ইউজ করছি, করে আমি বাইরে বেরালাম তো আমার ট্যানিং একদমই হবে না। বাট এটা ইম্পসিবল যে আমি সানস্ক্রিন লাগিয়ে ট্যানিং একদম মানে 100% গায়েব হবে, এটা কখনোই পসিবল না। আমি নিজে বলছি, আমি তো অনেক বেশি এসিতে থাকি, কিন্তু স্টিল আমার এই পোর্শনটা ট্যান্ট, কালো। মোর আমি আজ ট্যান্ট। পর্যন্ত হ্যাঁ, এটাকে সাদা করতে পারিনি। হ্যাঁ, এবার যদি আমি অনেক অধিক পয়সা যদি ইনভেস্ট করে আসি বাইরে গিয়ে, তো ট্রিটমেন্ট করে স্কিনের লেয়ার আমি অনেক কিছু করা যায়, ডার্মাটোলজিস্টের কাছে গেলে অনেক কিছু আছে। বাট সেখানে গিয়েও প্রবলেম হচ্ছে 99% যদি কিওর হচ্ছে, 1% কোনো না কোনো প্রবলেমে সাফার করছে, যে তার সাকসেসফুল হলো না ট্রিটমেন্টটা। তো ঠিক আছে, এখন যার কাছে পয়সা আছে সে সেই ট্রিটমেন্টটা করিয়ে ফর্সা হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি ভাবি, জেনেটিক্স কি বলছে? জেনেটিক্স আমাকে ওইভাবেই জন্ম দিয়েছে। আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করার চেষ্টা করছি বডির ওপরে, যেটা কিন্তু বডি অলওয়েজ কিন্তু সাপোর্ট করবে না। একটা টাইমের পর ও রেজাল্ট দেবেই, যে তুমি আমার স্কিনের ওপরে কিছু একটা করেছো যেটার জন্য আমার স্কিনটা ফর্সা তো হয়েছে, বাট এটার জন্য একটা সাইড এফেক্টসও এসেছে, যেটা হচ্ছে এটা। সামহাউ অনেক রকমের সাইড এফেক্টস আসে, ইভেন ক্যান্সারও হয় অনেকের। তো সেটাই আমি বারবার বলি যে লোকের কাছে দুর্বলতার সুযোগ নিয়ে কোম্পানি প্রোডাক্ট বিক্রি করছে, আমরা প্রোডাক্ট কিনছি, অ্যাকচুয়ালি ওটার কোনো ভ্যালু নেই। ঘরে গিয়ে দেখো যে ওই প্রোডাক্টটা বেশি দিন ইউজ করছে না, কারণ ওটাতে রেজাল্টই পাবে না সে। ডিজায়ার রেজাল্ট কি? যে আমি কালো থেকে ফর্সা হবো, বাট ফর্সা হওয়া সম্ভব না। ওটা রিয়েলিটি, ওটা নিয়ে আমি জন্মেছি। হ্যাঁ, আমি হয়তো টোন বেটার করতে পারি, বেটার নিউট্রিশন, বেটার অ্যাডপ্টেশন, আমার ঘরের এনভায়রনমেন্টকে আমি ঠিক রাখলাম, ঠান্ডা রাখলাম, তাতে হয়তো একটু বেটার, হয়তো আমি কালো থেকে হয়তো হালকা বডির শেডটা হয়তো কমবে, বাট এই না যে কালো ফর্সা ধবধবে করবে। জানো তো এই ব্যাপারে আমার একটা ভিউ পয়েন্ট আছে। আমার মনে হয় যে কোথাও না কোথাও এই ফর্সা হতে চাই এই ব্যাপারটা স্টেম করেছে ফ্রম দ্য কলোনিয়াল মেন্টালিটি ওয়ের ইন্ডিয়ানস অ্যান্ড ডগস ওয়ার ট্রিটেড ইকুয়াল। You know, when the colonial people, the colonizers came to India, they sort of looked down upon us, কেননা আমরা ইকুয়েটরের কাছে, আমাদের এরকমই গায়ের রং হবে। সো একটা এর থেকে বেশি উই ক্যানট বি ফেয়ারার দেন দিস। একটা লিমিটেশন আছে। হ্যাঁ, এটা ট্রু যে ইন্ডিয়ার একটা ভীষণ রেঞ্জ আছে। লোকে ভাবে ইন্ডিয়ান স্কিন টোন একরকম, বাট ইটস নট ট্রু। উই হ্যাভ আ রেঞ্জ, বাট কিন্তু সেই রেঞ্জটারও একটা লিমিটেশন আছে, তাই লিমিটেশন না আছে বলো? সবকিছু। কিন্তু আমার মনে হয় যত আমি গল্পের বইও পড়েছি, আমি অনেক পড়তে ভালোবাসি, এবং যত আমি একটা টাইম পিরিয়ড লোকের সাথে কথাও বলেছি, সর্ট অফ দেখবে বিজ্ঞাপন হতো, ম্যাট্রিমোনিয়ালের বিজ্ঞাপন হতো। সেখানে হচ্ছে ফর্সা ওয়াইফ চাই। ওয়াইফের রিকোয়ারমেন্টটা হচ্ছে ফর্সা হতে হবে। মানে অ্যাজ ইফ দ্যাট ইজ লাইক আ অ্যাচিভমেন্ট। মানে এটা তোমার সর্ট অফ ডিগ্রির মতো একটা হয়ে গেল। আমার মনে হয় বিকজ অফ দ্য কলোনাইজার্স দে কেম টু ইন্ডিয়া চলে অ্যান্ড দে যাচ্ছে। ট্রিটেড আস, না অফকোর্স চলে তো যাচ্ছে, বাট দে ট্রিটেড আস লাইক, ইউ নো, ইফ ইউ আর ডার্কার স্কিনড, ইউ আর নট, ইউ আর স্লেভ। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই বাট থিঙ্ক লোকের ওটা আছে, এই জানো? জায়গাটাতেও আমার একটা কথা আছে যে এই জিনিসটা আগে যদি আমি বলি 90% ছিল, রিসেন্টলি ওটা কমে কিন্তু 50% এসছে, কারণ অ্যাওয়ারনেস বেড়েছে। আমরা যে কাজটা করছি বা আমি সত্যি বলতে অনেক ইনফ্লুয়েন্সার আছে আমার দেখা, যারা সত্যি ভালো কাজ করছে, বাট আইডেন্টিফাই হতে পারছে না একটাই কারণে, কারণ তারা ভালো কাজ করছে। ওকে। তো এটা হচ্ছে একটা মেন সমস্যা আমাদের লাইনে আবার। সো এই অ্যাওয়ারনেসটা নিয়ে আমার তোমার সাথে কথা ছিল যে এই যে অ্যাওয়ারনেসটা, হাউ ক্যান পিপল বি মেড অ্যাওয়ার? শুধুমাত্র যে ইউ ক্যান মানে লেট দেম গিভ দেম আইডিয়াস, মেক ভিডিওস ফর দেম, শুধু তো সেটা না। দ্য অ্যাওয়ারনেস হ্যাজ টু বি সর্ট অফ আ for the benefit of the people. The awareness should be done by the governments as well, isn't it? Because in today's date, people below the age of 30 are getting heart attacks, তাই না? এই যখন অ্যাক্টরস ধরা পড়েছে, আমাদের মতো
you and I, we are in the age group that আগে এটা কনসিডার করতো দ্য হেলদিয়েস্ট। আমি যদি আমার কথা বলি, I was in my 20s when I got sick, তাই না? এবার মাল্টিপল মেডিকেশন আমাকে দেয়া হয়েছে অ্যান্ড ভেরি হাই ডোজেস স্টেরয়েড আমি প্রলংড ইউজ করেছি। বাট সেটার আমার বডিতে সেটার কোনো রেপারকাশন হচ্ছে কিনা আমি কিন্তু জানি না। টেস্ট আমি করাই, কিন্তু টেস্টগুলো হচ্ছে সেটা সেন্ট্রিক। মানে ধরো কখনো কোনো ব্লাড টেস্ট করতে লাগাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই ওষুধগুলোর কোনো লং টার্ম সাইড এফেক্ট হচ্ছে কিনা আমি কিন্তু সেটা বলতে পারবো না। এটার বেস্ট একটা অপশন বলবো যে ক্রস ভেরিফাই করানো। যদি আজকে যদি মনে হয় যে আমি এই ডক্টরকে দিয়ে আমি ট্রিটমেন্ট করিয়েছি, যদি মনে হয় যে আমার মন বলছে যে না আমি কিওর হতে পারিনি, বা আমার মন বলছে সামহাও কোথাও না কোথাও কিছু প্রবলেম আমার লাগছে, বা আমি 100% কিওর কিনা সেটা তো আমাকে জানতে হবে যে আমি ভেতর থেকে কিওর কিনা। একটা ক্রস ভেরিফাই অবশ্যই করা উচিত, আরেকটা ডক্টরের থেকে কনসাল্ট করা উচিত। এটাতে কি হয়, অলওয়েজ যখন এটা আমি একটা বেসিক আমার একটা মানে আমার লাইফের একটা এক্সাম্পল দিয়ে বলছি। আমি যখন আমার মেনলি কাজ হচ্ছে অ্যাওয়ারনেস দেওয়া যে ফিটনেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমি ল্যাব টেস্ট করি। তো ল্যাব টেস্ট করানোর সময় আগে কি করতাম, একটা ল্যাব থেকে টেস্ট করাতাম, সেই ল্যাবে একটা পার্সেন্টেজ আসছে, বাট সেটাতে কি হচ্ছে, কোম্পানি বলছে আমি মানবো না, এটাতে কম এসছে। তো চ্যালেঞ্জ এসে যাচ্ছে আমার উপরে। তো আমি তখন কি করলাম, দুটো ল্যাবে টেস্ট করলাম, একটা অমৃতসরের ল্যাবে, একটা দিল্লির ল্যাবে। দুটো ল্যাব আলাদা। তো দুটো ল্যাবের রেজাল্ট কখনো মানে যেটা আছে ধরো এটাতে 18 এলো, এটা 18 এলো। তো ভুল হতে পারে না। তো তুমি আমাকে চ্যালেঞ্জ অত ইজিলি করতে পারবে না। তো এই জিনিসটাই বলছি, যদি এই ডাক্তার বলছে যে রিপোর্টে আসছে ক্লিন, আরেকটা ডাক্তার দেখালে সেখানে যদি রিপোর্টে ক্লিন চলে এলো, তার মানে ইউ আর ক্লিন। তো তারপরে আমার কাছে আর মেজরলি কি হয় যে তুমি যেহেতু সিক ছিলে, তুমি রিকভার করেছো, তোমার মধ্যে একটা ট্রমা থাকতে পারে ভেতরে যে আমি মেবি আবার হতে পারে, বা আবার মেবি আমার এই সমস্যাগুলো হয়তো ভেতরে রয়েছে, কিওর হয়নি। তো ওই ব্যাপারটা থেকে বেরোনোর জন্য আমার মনে হয় একবার ক্রস ভেরিফাই করো। নিজেকে স্যাটিসফাই সবার আগে করানো খুব দরকার। আদারওয়াইজ যদি তুমি ফিট ওয়ার্ডটার একটাই এক্সাম্পল যে আমি যেকোনো কাজ খুব ইজিলি আমি করে নিতে পারছি, তাই আমি ফিট। আমি যদি কোনো কাজ করতে গিয়ে 10 বার বসতে হচ্ছে বা আমাকে কষ্ট হচ্ছে, আমি করতে পারছি না সারাদিন এসে, তার মানে আমি আনফিট। সিম্পল হিসাব। তারপরে গিয়ে আমাকে ফার্দার ট্রিটমেন্ট বা কনসালটেন্ট করাতে হবে। হোলিস্টিক ফিটনেসটা যেটা আমাদেরকে, তো তুমি হোলিস্টিক ফিটনেসটা নিয়ে আমার সাথে অফ ক্যামেরা কথা বলছিলে, যেটা তুমি ইন্ট্রোডিউস করতে চাও ওয়েস্ট বেঙ্গলে, ক্যালকাটাতে। তুমি চাও যে আরো এখানকার ইউথরা হোলিস্টিক্যালি ফিট হয়, মানে ইন্টারনালি এক্সটার্নালি বোথ ফিট হয়। এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এটা নিয়ে তুমি কিভাবে প্রসিড করবে? হাউ উইল ইউ মেক দ্য ইউথ অ্যাওয়্যার? বেসিক্যালি আমি প্রসিড অনেক আগেই করে ফেলেছি এই ব্যাপারটা নিয়ে। আর মেইনলি আমি স্টার্ট করেছিলাম এই কাজটা আমার ইউটিউবে স্টার্ট করেছিলাম বেসিক্যালি, যে মেইনলি লোকে কি নিতে চাইছে। লোকের প্রথম ফোকাস হচ্ছে যে শর্টকাট। শর্টকাটের মধ্যে কি আসছে, আমি যদি জিম সেক্টরটাকেই ধরি, তাহলে বডি বানাবো। তো বডি বানানোর জন্য যত জলদি সম্ভব আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করতে হবে। কিন্তু প্র্যাকটিক্যালি ওটা কখনো পসিবলই না। আমার যে লক্ষ্যটা রয়েছে, বডিটা আমি যে ডিজায়ার বডি, মেবি আমি টাইগার শ্রফকে দেখছি, মেবি আমি ঋত্বিককে দেখছি, আমি কাউকে না কাউকে দেখে আমি তো অ্যাডমায়ার করছি মনে মনে যে এরকম বডি হলে আমার খুব ভালো লাগতো। বাট আমি কি ওর জেনেটিক্স নিতে পারবো? পারবো না। আমি কি ওর বডি টাইপ নিতে পারবো? সেটাও পারবো না। ওর হাইট, ওর বডি গ্রোথ, ওর অ্যাটমসফিয়ার কোনদিন আমি নিতে পারবো না। কিন্তু আমি অ্যাডমায়ার করছি যে এরকম যদি হয়ে যেত। তো ওইটার পিছনে যাওয়ার জন্য কি হচ্ছে, লোকে বিভিন্ন রকমের সাপ্লিমেন্টস নেওয়া শুরু করছে। এবার সাপ্লিমেন্টস যে ওয়ার্ডটা, এটা বেসিক্যালি একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে? দুটো প্রোডাক্ট হয়, একটা ফার্মাসিউটিক্যাল, একটা নিউট্রাসিউটিক্যাল। ফার্মাসিউটিক্যাল যেগুলো হচ্ছে গভর্নমেন্ট থেকে রেজিস্টার থাকে, যেগুলো আমার মেডিসিন শপে উইথ ড্রাগ লাইসেন্স বিক্রি করতে পারে। কিন্তু নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট এফএসএসআই লাইসেন্সের সাথে যে কেউ বিক্রি করতে পারে। এখানেই হয় বেশি স্ক্যামটা। আচ্ছা। তো আমি 2020 সালে যখন আমি একটা ব্যাংকে ছিলাম, তো সেখানে টার্গেটের প্রেশারে বলতে পারো আমার মাথা থেকে বিভিন্ন রকম আইডিয়া আসছিল যে আমি যেটাকে পছন্দ করি সেটা নিয়ে আমি কাজ করতে পারছি না। তো আমার পছন্দ কি ছিল? আমার পছন্দ ছিল যে জিম, ফিটনেস, হেলথটাকে ডেভেলপ করা। আমার মধ্যে আমি যেভাবে নিজেকে মেনটেন করে চলেছি, আজ থেকে 5 বছর আগে আমার এজ 30 ছিল। আজকে আমার 35। তো আমি 30-এ গিয়ে যদি 21 দেখতে পারি, তো আমি এটা অন্য কাউকেও দেখাতে পারি।
কিভাবে? নিউট্রিশন, ডায়েট এগুলোর মাধ্যমে। তো সেটাকে জায়গাটায় পৌঁছানোর জন্য আমাকে তো লোকের সামনে পৌঁছাতে হবে। তো আমি একজন, একজন করে পৌঁছানো পসিবল ছিল না। তো আমি যখন ওই টার্গেটের একটা প্রেশারের মধ্যে যখন থাকতাম আর বাড়িতে যখন যেতাম, ভাবতাম কি করব? করতে, করতে আমি শুরু করলাম হচ্ছে এই কাজটা যে সাপ্লিমেন্টস অ্যাকচুয়ালি কি? কোন সাপ্লিমেন্টসটা কি পারপাসে তৈরি করা হচ্ছে? কাকে ইউজ করা উচিত? কেন ইউজ করা উচিত? করতে, করতে হঠাৎ আমি জানতে পারলাম যে সাপ্লিমেন্টসটা আমি বলছি সেটাই ফেক। তার মানে আমি ৩-৪ টাকা খরচা করছি আর সেইটা ফেক সেল করা হচ্ছে মার্কেটে। শুধু প্রফিট মেক করার জন্য। তো আমার একটুখানি নার্ভাস লেগেছে কারণ আমি নিজেই ইউজ করছি জিনিসটা। তো আমিও তার মানে এতদিন অনেক ফেক সাপ্লিমেন্টস ইউজ করে ফেলেছি। তো আমি যখন লাস্ট ৩-৪ বছর মানে যে যখন আমি সাপ্লিমেন্টস নিজে শুরু করেছিলাম ২০১৭-১৮ থেকে। তো আমি যখন ওই টাইমটায় পিছিয়ে গেলাম তখন হ্যাঁ ঠিক, কারণ আমি তো রেজাল্ট কিন্তু পাইনি। আমি কিন্তু খরচা অনেক করে ফেলেছি। রেজাল্ট কিন্তু আমি কিছু পাইনি। আমি সেই বডিটাও দেখতে পাইনি যেটা আমি দেখতে চাই। তো এটা কেন হলো? তো আমি কি করলাম? শুরু করলাম যে কি করা যায়? তো মার্কেটে যখন স্টাডি করলাম জানতে পারলাম যে সাপ্লিমেন্টস এরও টেস্ট করা যায়। আই সি। কিন্তু কলকাতায় করা যায় না। কলকাতায় কোনো ল্যাব আমার সাথে কনট্যাক্ট আমি অনেক চেষ্টা করেছি। কেউ ওই ব্যাপারটাতে আমাকে কোনো মানে প্রস্তাবে হ্যাঁও করেনি, নাও করেনি। আমি বুঝতেই পারিনি যে NABL সার্টিফাইড ল্যাব টেস্ট কেন করতে চাইছে না। তো যাই হোক আমি কি করব? এরকম সময় দিল্লির একটা আমার ফ্রেন্ড ইউটিউবারই ছিল। যাই হোক তার সাথে আমার খুব ভালো আলাপ হলো। আমি বললাম যে, "কি করব?" বলছে, "আমাদের এখানে আছে এমন একটা ল্যাব এই নাম। তুই একবার স্যাম্পল পাঠা।" আমি বক্স পাঠাচ্ছি। একটাই আছে, অনেক কষ্ট করে কিনেছি। দেখ তো এটা খেয়েছি একটুখানি কি আছে। আমি যখন টেস্ট করলাম আমি দেখলাম ওর মধ্যে প্রোটিন যেটা ক্লেম করা হয়েছে কোম্পানি তার মানে 50% ও নেই। তাই আমি ভাবলাম যে তাহলে এক্সাক্টলি কি আছে? তখন বলছে এটার জন্য তোকে অ্যামাইনো স্পাইক টেস্ট করাতে হবে। অ্যামাইনো স্পাইক টেস্ট তখন পুরো এন্টার ইউটিউবে কেউ করেনি। বিদেশে করেছিল কিনা আমি জানি না, স্টাডি করিনি। বাট ইন্ডিয়ার বুকে কেউ করেনি অ্যামাইনো স্পাইক। কারণ তুমি ফার্স্ট করেছিলে। হ্যাঁ, একটা টেস্টের জন্য 12,000-15,000 লাগে। পুরো প্রসিডিওরটা। টোটাল আমার ওখানে কেউ ৯ টা, কেউ ১৫ টা অনেক রকমের প্রসিডিওর ফলো করে, অনেক রকমের সাবস্টেন্স ফলো করে। প্যারামিটার আছে। তো ওরা বলে দেয় যে আমি শুধু লিউসিন, আইসোলিউসিন, ভেলাইন করব। কেউ বলে আমি আর্জিনাইন করব, এই করব। তো এগুলো অ্যামাইনো অ্যাসিডের ক্যাটেগরিতে পড়ে। তো যখন আমি আমি বলছি আমি কিছু বুঝতে পারছি না এত কিছু। তুমি যা লেবেলে লেখা আছে এক্সাক্টলি ওইগুলোই ফলো করো যে এগুলোই আছে কিনা। তো যখন করা হয় তখন দেখা যায় ব্র্যান্ডটার নাম বলছি না যদিও, কিন্তু ব্র্যান্ডটাতে এলার্জিনাইন স্পাইক করা। এলার্জিনাইন হচ্ছে কি কারণে লাগে আমি বলি। এলার্জিনাইন বেসিক্যালি ট্রিটমেন্টে লাগে, সেটা হচ্ছে যাদের ইরেকটাইল ডিসফাংশন অথবা সেক্সুয়াল ডিসঅর্ডার আছে। মানে যারা প্রপারলি তার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করতে পারছে না তাদেরকে ডক্টর সাজেস্ট করে এলার্জিনাইন। তো ওটা খেলে কি হবে? ওটা খেলে আমার বডিতে যখনই যাচ্ছে বডি নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে। আর আমার ভেইনসগুলো ব্লাড সার্কুলেশন ওর থ্রুতে অনেকটা বেড়ে যায়। তো যারা ততদিনে ওটা খেয়েছে তারা যখনই ওর প্রোটিনটা খাচ্ছে তাদের ইমিডিয়েটলি একটা বডির মধ্যে অ্যাগ্রেশন আসছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে। ভালো লাগছে যে আরে ভেইনস গুলো পপ আপ হয়ে গেছে, এত সুন্দর লাগছে, আয়নায় এত ভালো লাগছে। তো তারা কন্টিনিউ করে। তো যখন আমি রিপোর্টটা পাই আমি ইউটিউবে পাবলিশ করে দিই। না ভেবে যে কি এর কনসিকুয়েন্স কি, আমি তখনও জানি না যে লিগাল নোটিস কি হয়। আমিই করে দিয়েছি। আমি মজা পেয়েছি। আমি তো এক্সপোজ করে দিয়েছি। তো এক্সপোজ এই। আর ওই ব্র্যান্ডেরই একটা ইনফ্লুয়েন্সার ছিল। সে আবার বলছে যে, "মা কসম ইজ এই প্রোডাক্টে কোনো ডুপ্লিকেসি নেই।" আচ্ছা, আচ্ছা। তো তুমি আ দুটো দিক থেকে কনফ্রন্টেশন ফেস করেছো। একটা হচ্ছে লিগ্যাল নোটিসের কনফ্রন্টেশন যেটা তুমি আফটার ইউ হ্যাভ আপলোডেড দ্য ভিডিও। আরেকটা হচ্ছে লয়ালিস্টদের একজন কনফ্রন্টেশন পেয়েছো যে আরকি বলছে না তার বিশ্বাস যে না এটাতে কোনো রকম অসুবিধে নেই। তোমাকে দুটো দিকের ব্যাটল করতে হ্যাঁ, হয়েছে। কিন্তু দুটো দিকের থেকে আসেনি কেস একটা দিক দিয়ে এসেছে, সেটা হচ্ছে আচ্ছা, কোম্পানির কেস। কারণ হচ্ছে ও তো ওই কোম্পানিরই ইনফ্লুয়েন্সার। তো ন্যাচারালি কোম্পানি দেওয়া আর ও দেওয়া একই ব্যাপার। তো ও একাই দিয়েছে, তো 5 সিআর এর আমাকে কেস করে দেয়। তো আচ্ছা ২০২২ সালে 5 সিআর মানে দেখে আমি ভাবছি যে 5 সিআর কিভাবে জমা দেয় সেটা আগে আমাকে ভাবতে হবে লাইফে। তো সেটাই। কেস তো পরে লড়বো। উই আর ফ্রম ইয়েস। তো আমি ভাবলাম এটার জন্য কি করব? পুরো আমি ফেড আপ। তো মোটামুটি ৩ মাস আমাকে টাইম দিয়েছিল ওরা।
আর থ্রেটনিং তো স্টার্ট হয়ে গেছিল। ইভেন এখনো মনে আছে আমার দিল্লির কিছু পুলিশ স্টেশন থেকে আমার কাছে কল আসে। আমার সেভ করাও আছে নাম্বার। সেভ করেও রাখি আমি, কারণ আমি কখনো ডিলিট করতে চাই না। এগুলো আমার লাইফের একটা অনেক আমার রাতের ঘুম নিয়ে নিয়েছিল যে পুলিশ ফোন করছে আমাকে ল্যাব টেস্ট ডিলিট করার জন্য। তো সেই জিনিসটা আমি সাফার করি। আমি কমিউনিটিতে বলতে পারছি না ইউটিউবে, কারণ আমার কাছে নলেজ নেই যে এটাকে কিভাবে পোর্ট্রেট করে। তো আমি কি করছি, আমি চুপচাপ একের পর এক রাত করতে করতে আমি বাবাকে বললাম যে এরকম কেস করেছে, কি করবো বুঝতে পারছি না। আচ্ছা। বাবা বললো যে তুই কর, এবার দেখ, এই জন্য বলি এসব করবি না। তো পুরো ইউটিউবের জার্নিটা পুরো নেগেটিভ দিকে চলে গেল। যে বাবা ভয় পাচ্ছে না বাড়িতে, এটা তো প্র্যাকটিক্যাল। আমি হলে আমিও ভয় পেতাম। আমি যে ইউটিউব করিনি, বাবা বলছে আমি কোন ইউটিউবের ব্যাপারে জানি না, তুই করছিস কি করছিস না করছিস আমি জানি না। তোমার ইউটিউবের জার্নিটা নিয়ে আমরা একটু শুনবো। তার আগে একটা জিনিস আমাকে বলো, আম যারা সবথেকে বেশি ইমপ্রেশনেবল হয় তারা হচ্ছে দ্য এজ ব্র্যাকেট অফ 15 টু লেটস সে 14-15 টু 25। এরা হচ্ছে সবথেকে বেশি গালিবল এন্ড ইমপ্রেশনেবল হয়, একদম, তাই না, এই একদম। এজ গ্রুপটাতে? তাহলে এই এজ গ্রুপটাকে হাউ ক্যান দিস এজ গ্রুপ বি টার্গেটেড? বেসিক্যালি এই যে এজ গ্রুপটা আছে, এই এজ গ্রুপটা তো জেন জি, রাইট? জেন জি, ইয়েস। তো এদের মধ্যে ইমপ্রেশনস হওয়ার প্রথম কারণটাই হচ্ছে যখনই এরা জন্মাচ্ছে না, তারা প্র্যাকটিক্যালি কিন্তু তাদের সামনে তাদেরকে রিসার্চ বলে বস্তুটা কিছু বাইরে বেরিয়ে করতে চায়। তারা কিন্তু জাস্ট নেটে রিসার্চ করে ইজিলি একটা ইনফরমেশন গ্র্যাব করে নিচ্ছে। ইনফরমেশনটা ঠিক না ভুল সেটা যায় না। আমি যদি এখন একটা এক্সাম্পল দিই যে প্রোটিন খেলে মাসেল বিল্ড হবে। এটা একদম বাস্তব কথা। কিন্তু প্রোটিনের সাথেও অনেক কিছু ম্যাটার করে, যেটা প্রোটিনটাকে ব্রেকডাউন করতে হেল্প করে। তবে গিয়ে মাসেল বিল্ড হবে। তবে প্রোটিনটা ডাইজেস্ট হবে। ডাইজেস্ট তো করাতে হবে শরীরে গিয়ে। হ্যাঁ, কারণ আমি এত আমাদের প্রোটিন শরীরে, ইয়েস, হ্যাঁ, আমাদের শরীরে এরকম ডাইরেক্ট ব্রেকডাউন হয় না। না। তো তারা কি ভাবলো যে এটা বলেছে আমি এটা করি। তাদের কাছে প্রধান যে কারণটা হচ্ছে তাদের লাইফটা অনেক শর্টকাটে চলে এসছে। তারা ভাবছে যে আমরা যেটা রিলসে দেখছি সেটাই হয়তো আমরা অ্যাচিভ করে নেবো। আমি একটা কথা বলি, বেসিক জিনিস যারা কাজ করে ইনস্টাগ্রামে তারা অনেকেই এটা ফেস করে। আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে সে তার সাথে ওটাকে কানেক্ট করা শুরু করে আর কমেন্ট করা শুরু করে যে তুই এটা করে যে আমার তো এর থেকে বেশি আছে। এটার প্রধান কারণ হচ্ছে যে সে তার পূর্বপুরুষেরটা দেখে ফেলেছে। তার তৈরি করাটা দেখে ফেলেছে। সেটা দিয়ে কাউকে জাজ করছে। ইভেন এটা ফিটনেসেও করে। যে সাপোজ আমি পোস্ট করলাম কিছু। আমার লাইফের আমি স্টেজে যাবো। রিসেন্টলি আমি খেলতে যাচ্ছি। তো আমি কিছু পোস্ট করেছি ফটো। তো আমাকে বলছে, "ওই এইটা এই নিয়ে স্টেজে যাবি? এটা তো আমি ১ বছরে করে দেবো।" রিয়েল লাইফে সে করতেও পারছে না। ১ বছরে করে দেবো। এই যে থটটা এটা তাদের মধ্যে বিল্ড আপ করে দিয়েছে তাদের প্যারেন্টস ছোট থেকেই। কারণ প্যারেন্টস সবার আগে এই পেশেন্স কমানোর জন্য প্রধান কারণ হচ্ছে পেরেন্টসকে সামলাতে হবে। আমরা বলেও কিছু করতে পারবো না। পেরেন্টস যদি ছোটবেলা থেকে তাকে এটা শিখিয়ে দেয় যে শর্টকাট বলে কিছু হয় না। এইভাবে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে, এইভাবে তোমায় যেতে হবে, পড়াশোনাটাই মেন। এগুলো হচ্ছে সব প্যারেন্টস। তার বাড়ির সার্কামস্ট্যান্স আমি জানি না। কিন্তু তাকে যেটুকুনি শেখানো হচ্ছে, তাকে যতটা অডাসিটি দেওয়া হচ্ছে এটা বলার জন্য, তার নেচারটাকে ওইভাবে তৈরি করছে যার জন্য ১৫-১৬ বছর বয়সে এসে সে কিন্তু আমি বলব না বিগড়ে যাচ্ছে, বাট সে ওই জায়গাটা থেকে নিজেকে ভাবতে শুরু করছে যে সেই ভগবান। আমি যেটা জানি সেটা আমার সব। কিন্তু তার রিসার্চটা কোথায়? কম্পিউটারে। কম্পিউটার রিসার্চ হয় না। এত বড় বিজনেসম্যান যারা দাঁড়িয়ে আছে তারা ফিল্ডে নেমে তবে গিয়ে ওই জায়গাটায় পৌঁছেছে। তুমি আজকে আম্বানিকেও গালাগালি করে। যখন তার কোনো ভিডিও আসে তাকে নিয়ে অনেক রকমের ক্রিটিসিজম চলে। আদৌ কি এটা করা ঠিক? ওই জায়গাটায় যাওয়ার জন্য যে করছে তার বয়স হচ্ছে ১৬-১৭। তো ট্রোল করছে। এই যে ট্রোলের যে ট্রেন্ডিংটা চালু হয়েছে এটাও কিন্তু এক ধরনের প্রচন্ড কিন্তু হার্মফুল আমাদের সোসাইটির জন্য। ইজিলি ট্রোল করে দিচ্ছে কাউকে না কাউকে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। প্যারেন্টসকে এগুলো অবশ্যই টেক কেয়ার করা উচিত যে আমার বাচ্চাকে আমি কি শেখাচ্ছি, কি বলছি যেটা পরবর্তীকালে গিয়ে ওকে ইমপ্রেশনস করবে নাকি ওকে ধৈর্য বাড়াবে। ধৈর্য বাড়ানোর প্রধান অস্ত্র হচ্ছে বাবা-মা। প্যারেন্টসরা কিরমভাবে ট্রিট করবে কিডসকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সময় ফ্রেমিং দেয়ার, ইয়েস। সময় দেয় না বাচ্চাকে হ্যাঁ, আজকের দিনে। ফ্রেমের, হ্যাঁ, হ্যাঁ, দ্যাট ইজ অলসো দেয়ার। আরেকটা যেটা করে সেটা হচ্ছে আ মু কিছু দরকার না হলে বাচ্চাকে ভোলানোর জন্য এফোর্টটা না দিয়ে টিভি বা মোবাইল মোবাইলটাকে দেয়। দিয়ে ওটা দিচ্ছে। শর্টকাট তো। এটা শর্টকাট। তো ইউ আর প্রিপেয়ারিং ইওর চাইল্ড টু লিড লাইফ ইন শর্টকাট। এক্সাক্টলি।
এটা আমি দেখেছি অ্যান্ড আমি তোমার সাথে 100% এগ্রি করি। আর যদি আমি সোয়াইপ করি, তোমার ইন্টারেস্ট বেসেই কিন্তু তোমাকে রিলস দেখাতে থাকবে নেক্সট। তো তুমি ভাবো তুমি কার্টুন ভালোবাসো, তুমি কার্টুনের সময় নষ্ট করছো আর Instagram তোমাকে কন্টিনিউ কার্টুনই দেখিয়ে যাবে। এন্টায়ার ৫-৬ বছর যখন কাটিয়ে দিল বাচ্চাটা কার্টুন দেখতে, দেখতে, তারপরে বাচ্চাটার ওই ৫ বছরের যে স্প্যানে শেখার জায়গাটা ছিল সেটা কিন্তু চলে গেছে। নষ্ট হয়ে গেল, ইয়েস। তো এখন তার মধ্যে এই অ্যানিমেশনের ব্যাপারটা মাথায় ঘুরবে যে এইটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমার পিলার, যেটা একটা বলে না যে ফাউন্ডেশনের পিলার, সেটা ক্রিয়েট করে আসেনি সে। তো এখানেই মুশকিলটা। তবে এইটুকুনিতে আমি মনে করি বা তুমি যারা একটু আগে যারা করেছি বা ওই টাইমে ফোনটা যারা পায়নি তারা কিন্তু ফাউন্ডেশনটা মোটামুটি ক্রিয়েট করতে পেরেছে। তারা পেশেন্সটা যেটা আমার মধ্যে অসম্ভব। মানে আমার পেশেন্স কিন্তু মারাত্মক। এটা আমি বারবার বলি। মানে পেশেন্সে আমাকে হারানোটা খুব ডিফিকাল্ট। মানে আমি কতক্ষণ নিজেকে আটকে রাখতে পারি সেটা খুব। আমার যেটা আছে এটা টেনাসিটি। পেশেন্স আমার অতটা, আমি ইমপেশেন্ট হয়ে যাই। মাঝে, মাঝে আমার মনে হয় আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। সেই জায়গাতে আমি ইমপেশেন্ট হয়ে যাই। কিন্তু আমি টেনাসিটি। ওই জায়গাটাতেই যে আটকে নেবে না সে সাকসেসফুল। সাকসেসফুল ইন দ্য সাকসেসফুল এর ২ টো মিনিং হয়। একটা হচ্ছে যে মানে পার্শিয়াল সাকসেসফুল, একটা হচ্ছে ফুল সাকসেসফুল। ফুল সাকসেসফুল বলে লাইফে কিছু হয় না। ঠিক আছে? প্রত্যেকটা অ্যাচিভমেন্টই সাকসেস তোমার। আল্টিমেট এন্ডটা মানে যেদিন আমার ডেথ হবে সেদিনকার যেটা আমি করে গেলাম, সেটা হচ্ছে একটা বেঞ্চমার্ক তুমি ক্রিয়েট করে গেলে। তারপর তোমার জেনারেশন করতে পারলো কিনা পারলো সেটা তো আমি জানি না। বাট সাকসেসফুলের মেইনলি যেটা যে তোমার অ্যাচিভমেন্ট গুলো ওগুলোকে কাউন্ট করো। আর ভাবো যে আমি এটা যদি করতে পারি এটাও করতে পারবো। তো ওই জায়গাটাতেই তোমাকে ইমপেশেন্স যে ব্যাপারটা যেটা ছটফটানি যেটা বলে আমাদের ভেতর থেকে যে কেন হচ্ছে না বা কি হচ্ছে, এইটাকে একটুখানি ব্যাক করলে তাহলে আইডিয়া চলে আসবে যে ওটাকে পাওয়ার জন্য আমি কি করতে পারি এবার। এগুলো একটু এবার তোমার জার্নিতে আসি। যেই জার্নিটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, স্পেসিফিক্যালি লিগ্যাল কেসটা নিয়ে। এই লিগ্যাল কেসটা স্টার্ট বলো, এটার রিপারকাশন তোমায় কি, কি ফেস করতে হয়েছে? অ্যান্ড হোয়াট ইজ দ্য সিচুয়েশন নাও? লিগ্যাল কেস আমার কাছে টোটাল ৫ টা আসে। ৫ টা ব্র্যান্ডের থেকে। তো তার মধ্যে ৩ টে ব্র্যান্ডের ভিডিও আমি প্রাইভেট করে দিই। কারণ হচ্ছে যে আমি কিছু এক্সট্রা টেস্ট করেছিলাম যেটা এভিডেন্স ওয়াইজ ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালি যদি আমি দেখি মানে যেটা কোম্পানির যে বা নর্মস যেগুলো থাকে সেই হিসাবে ওটা জাস্টিফাই হচ্ছিল না। তো ওটাতে আমি মনে হয়েছে যে ওটা আমার ভুল বা রিপোর্টটা পাবলিশ করা ঠিক না বা করেছি ওটা প্রাইভেট করে দেওয়াটা অবশ্যই উচিত। তো আমি ওটা প্রাইভেট করে দিই। কিন্তু যে ২ টো কেস চলছে তার মধ্যে একটা কেস রিসেন্টলি আমি জিতেছি। সেটা আমি ব্র্যান্ডের নাম আমার সোশ্যাল মিডিয়াতে সবাই জানে। তো ঘটনাটা কি হয়েছিল যে এই ২ টো ব্র্যান্ড একই মানে সাব ব্র্যান্ড, ওর সাব ব্র্যান্ড। আচ্ছা। তো একজন যখন করেছে সে দেখছে যে কেস চলছে, জিততে পারছে না। তো আরেকজন বলল যে আমিও কেস করব। আমার এগেইনস্ট এ ভিডিও বানিয়েছে। তো আমাকে সেও একটা কেস দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্য বিষয় তো কি হয় যে এদের যে কেসটা, এদের যে ব্যাচ নাম্বারের যে প্রোডাক্টটা, সেই ব্যাচ নাম্বারের প্রোডাক্টের ল্যাব টেস্ট রিপোর্টটা তারা আর প্রুফ করেনি কোর্টে যে আমার এই ব্যাচে প্রোডাক্টটা সঠিক আছে। কিন্তু আমাকে কিছু মিথ্যে দেখাচ্ছে। সেটা প্রুফ করেনি। এখানে আমরা জিতে গেছি। আর প্রুফ করবেই বা কি করে? কারণ ব্যাচে সব ব্যাচেই তো প্রবলেম। প্রুফটা কোথা থেকে করবে? আমি তো যেকোনো ব্যাচ তুলবো, আজও ফেল করবে। তো ঘটনাটা এখানেই। তো আমি আরেকটু মানে শুরুরটা বলছিলাম যেখানে আমি শেষ করেছিলাম একটু আগে যে কি হয় কেসটাতে? এটা ডিফামেশন কেস দেয় আমাকে একটা যে আমি ওর ব্র্যান্ডকে ছোট করছি অন ক্যামেরা, অন কমিউনিটি, যেখানে ওর প্রোডাক্টের সেল কমে গেছে। কিন্তু ওর প্রোডাক্ট সঠিক আছে। ঘটনাটা কোথায় হয় যে আমি হিয়ারিং এর দিন যখন ১ম হিয়ারিং থাকে দিল্লিতে হাইকোর্টের, আমার কাছে নোটিশ আসে হচ্ছে সেদিন সকালবেলা। আর সেদিনই আবার হচ্ছে আমার ১১টার সময় হচ্ছে হিয়ারিং। তো আমার পক্ষে পসিবল না যে আমি এখান থেকে ওখানে যাবো। তো ওরা হয়তো জানতো না যে আমি দিল্লিতে থাকি না, আমি কলকাতায় থাকি। তো যাই হোক ওটা মিস হয় আমার। মিস হওয়াতে ওরা কোর্ট কি করে? ওরা অ্যাকসেপ্ট করে নেয় যে, যে ব্র্যান্ড এসছে এই ব্র্যান্ডটা সঠিক বলছে। তো যেহেতু অপোনেন্ট যে আছে, যে কেস মানে ভিডিও বানিয়েছে সে আসেনি, তার মানে ওর দোষ আছে। আচ্ছা। তো আমি হয়ে গেলাম হিসাব মতো ওখানে একটা মানে কি বলবো যে দোষ আমারই। মানে আমার ইউ YouTube আর চ্যানেলে আমি ডুপ্লিকেট কিছু ল্যাব টেস্ট রিপোর্ট হ্যাঁ, করেছি। এটা হচ্ছে হাইকোর্টের তরফ থেকে একটা রি এ চলে এলো নোটিস এসেছিল তোমার কাছে। নোটিস। আর বাড়িতে আসে, ঠিক আছে? আর সাথে মেয়েদেরও আসে।
তো আচ্ছা, নোটিশটা যখন বাড়িতে আসে ওরা অ্যাড্রেসটা দেখছে না যে ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, প্রথমে পিনকোড? তো হয় না, পরে ওরা প্যানের এগেনস্টে ওরা মনে হয় বার করে। এক্স্যাক্টলি প্রসিডিওরটা আচ্ছা, আমি জানি না কিভাবে কোর্টে করে, আচ্ছা, বাট ওদের লয়ার কোথা থেকে অ্যাড্রেস পাচ্ছে সে হতে পারে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তো আমাদের কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই থাকে, তো সেই হিসাবে নাম্বারের এগেনস্টে হয়তো বার করে নিয়েছে। আচ্ছা। তো আমি আজও জানি না যে কিভাবে আসে, বাট থ্রেটনিং কলটা যখন স্টার্ট হয় তখন আমি একটু ভয় পেয়ে যাই যে দিল্লি পুলিশ আমাকে থ্রেট মারছে যে তুমি ইমিডিয়েটলি করো, নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। তো এরকম ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ অন্যরকম, মানে পুলিশের ল্যাঙ্গুয়েজ একদম আলাদা লাগছে, মানে গুন্ডা টাইপের লাগছে। তো আমি খুব ভয় পেয়ে যাই যে আমি একটা 10,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, যার মনিটাইজেশন ঠিকঠাক নেই, সে লড়বে কার সাথে? এই দিল্লি পুলিশের সাথে। আমি বললাম যে কি করতে হবে? বলছে এরকম করতে হবে। তো বলে ওরা ভাবলো যে ও সেটেল করে নেবে। তো তার জন্য ওরা কি করলো, একজন ওদের কোম্পানি থেকে আমাকে ফোন করে বলল যে, "তুমি কি ভিডিওটা ডিলিট করবে নাকি অন্য কিছু স্টেপ নেব ফার্দার?" আমি বললাম যে, "কেস তো আপনি করে দিয়েছেন। তো ভিডিও ডিলিট না ডিলিট করো, আমি সেটেলমেন্ট করে দেবো। যা লাগবে চেয়ে নাও আমার থেকে।" আমি যা লাগবে চেয়ে নাও ইন দ্য সেন্স বলে যে, "ডিলিট করার জন্য তোমার যা ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি, তুমি ভিডিও ডিলিট করে দাও।" আমি বলছি যে, "না, আপনি প্রুফ করে দিন যে আপনার প্রোডাক্টটা ঠিক, তাহলে আমি ডিলিট করে দেবো। আমি অন ক্যামেরা অ্যাপোলজি করবো যে, না, না আমার ভুল হয়েছে।" সেটাও করছে না। তো তখন আমি যোগাযোগ করলাম ইন্ডিয়ার টপ লিডিং একটা ব্র্যান্ড, তার সাথে যে আমি কিভাবে লড়বো? আপনি একটু রাস্তা বলুন। ওই ১ম আমার জার্নি স্টার্ট হলো আমার লাইফের, যে ইন্ডিয়ার টপ লিডিং যে সাপ্লিমেন্ট ব্র্যান্ড, তার যে টপ নচ যে আছে লোক, সে আমার সাথে কথা বলল, টাইম দিল। সে আমাকে অ্যাডভোকেট খুঁজে দিল যে, "তুমি এ নাও, কাজ করো।" তো আজও সেই কেস চলছে। ওই কেসটা হয়তো ইমিডিয়েটলি হয়তো ওটাও কিওর হয়ে যাবে। কারণ 2nd যে কেসটা ছিল সেটা আমরা জিতে গেছি। কারণ হচ্ছে ওরা প্রুফ করতে পারেনি ওদের সেটাও কি ফল্টটা। দিল্লিতে হয়েছিল? সব এটারও কি দিল্লিতে। হিয়ারিং দুটো, হ্যাঁ, দিল্লিতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ তুমি টেস্টিংটা দিল্লিতে না, না করিয়েছিলে। ওরকম না। মেইনলি কেস যায় দিল্লিতেই এইসব। এখানে এখানে ক্যালকাটা হাইকোর্টে না, না কেসটা? এখানে তো ওরকম কোনো কোম্পানি সাপ্লিমেন্টস নেই। যেই কোম্পানি যেখানে বিলং করছে। যদি ও, গুজরাট হয় তো গুজরাটে ও, করবে। ও। তো ওটা দুটো দিল্লির কোম্পানি, তো দিল্লিতেই করেছে। আর তুমি যে বলছিলে তুমি অমৃতসরেও টেস্টিং করিয়েছো। অমৃতসরের টেস্টিংটা যেটা করিয়েছে ওটা ল্যাব। আচ্ছা। ওখানে আজও করাই। আমি ওই কাজটা আজও করে চলেছে। এখনো পর্যন্ত আমার কাছে ওই কেস দুটোর পরে এখনো ৭-৮ টা প্রোডাক্ট আরো ফেল করেছে। তারা কিন্তু কেস করেনি। কারণ তারা জানে যে তারা ফ্রড। তারা কিন্তু কেস করেনি। কেস তারাই করেছে যারা ভয় দেখিয়ে ধামাচাপা দিতে চাইছে। কারণ একটা ভিডিওতে ও যদি আমার সাথে লড়তে আসে, আমি তার এগেইনস্ট এ ভিডিও বানাবো, যেটা আগে আমি জানতাম না। তখন যদি ওটা জানতাম তখন আমি আরেকটা ভিডিও বানাতাম। বাট আমি সেটা করিনি। আমি ভয়তে সব ভিডিও ডিলিট করে প্রাইভেট করে আমি চুপচাপ বসে রয়েছি যে না, না কি হয়ে গেল এটা আমার সাথে। মানে তোমাকে রীতিমতো ইন্টিমিডেট করার চেষ্টা করেছে এবং মারাত্মক। এবং তুমি অনেকটা সাকসেসফুলও হয়েছিল। টিল দ্য এক্সটেন্ট when you met this। 90% হয়ে গেছিলাম। হ্যাঁ, লাস্টে আমি জাস্ট ঘরে বসে ভাবছি যে একটা কাজ করি। এই টাকাটা যেটা যদি ও কিছু বলছে টাকা পয়সা, সেটা টাকা নিতে হবে না। টাকাটা বাদ দাও। ভিডিওটা ডিলিট করে দিই, ঝামেলা মুক্ত। কিন্তু ততক্ষণে তো কোর্টে কেস উঠে গেছে। আমার কাছে তো আর রাস্তা নেই। আমি তো মানে পেছনে পড়ে গেছি। তারপর লয়ার যখন এলো বলল যে, "অভিজিৎ, আমি এটাকে করব।" তো আজও সে কন্টিনিউ করছে, আর মানে খুব ভালোভাবে কন্টিনিউ করছে। আমি এটাতেই অ্যাপ্রিশিয়েট করি। আমি আপডেট পাই মাঝে, মাঝে ভিডিও কলে অনেক কিছু দেখি যে কোর্টে কেস চলছে। বাট ঘটনাটা হচ্ছে যে একটা কেস যেহেতু জিতে গেছি না, ওইটার রেফারেন্সে হয়তো এটাও হয়তো আমরা জিতে যাবো। তোমার ক্রেডিবিলিটি এসে গেছে যে অ্যাজ আ পারসন, অ্যাজ আ হিউম্যান বিং, হোয়াট ইউ হ্যাভ ডান হ্যাজ ডান ফর দ্য গুড অফ দ্য পিপল। ইউ হ্যাভ ডান ইট ফর দ্য গুড অফ আজও দ্য তাই পিপল। করে যাচ্ছি। ইভেন আমি যদি বলি, আমার লাস্ট ৩ বছর আগে আমি স্পন্সরশিপ তুলেছিলাম। তারপর থেকে আমি আর স্পন্সরশিপ তুলিনি। কারণ ঘটনাটা বলছি, কারণ কি হয়, স্পন্সরশিপ অনেক। আমি অনেক চাইলে অনেক করতে পারি। এই সেই প্রচুর ব্র্যান্ড। বাট স্টিল আমি করিনি এই কারণে, ইন্ডিয়ার বেস্ট ৭ টা ব্র্যান্ড আমার কাছে এসে গেছে। তো টপ 7 মানে টপ 7। এরপরে আর যা আসবে 8, 9, 10। তো এরপর দিয়ে আমার লাভ নেই। 7 ব্র্যান্ডকে যদি আমি বারবার প্রমোট করি, তাহলে অটোমেটিক্যালি 8, 9, 10 নিচেই চলে যাবে। তো আমি সেই কাজটাই করে চলেছি এখন যে সো তুমি স্পেসিফিক স্পন্সরশিপ এ থাকো, তার বাইরে ইউ ডু হ্যাঁ, নট গো। আমি করে And you নিয়েছি। work along with them to make sure that the people are aware এক্সাক্টলি। যে তোমরা যেটা কিনছো it is value for money as well as the ingredients are in what you're supposed বেস্ট to ফর ইওর consume। হেলথ। হ্যাঁ, তো আমি অলওয়েজ বলি যে আমি তোমাকে হয়তো প্রোডাক্টটা হয়তো একটু কস্টলি রেফার করছি। কিনো না এখন। বাট জীবনে কখনো যদি পয়সা জমিয়ে কিনতে পারো,
তারপর কিন্তু তুমি ব্যাক করে যাবে না। কারণ যে প্রোডাক্টটা আমি তোমাকে দিচ্ছি সেটা অথেন্টিক আর ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ইন ইন্ডিয়া। আমি বলি একটা কথা, আমি যে প্রোডাক্ট আমি কিছু আমার প্যারামিটার আমি খুব সাজিয়েছি জিনিসটাকে, যেটা সব ইনফ্লুয়েন্সার আমি দেখেছি করে না। তারা কি করে পয়সার পেছনে ছোটে। আমি প্যারামিটারটা সাজিয়েছি। একটা আয়ুর্বেদিক কোম্পানি রেখেছি যে হার্বস তৈরি করে বেস্ট। আর প্রত্যেকটা হার্বস হচ্ছে আয়ুষ অ্যাপ্রুভড। আয়ুষ হচ্ছে ইন্ডিয়ার হ্যাঁ, গভর্নমেন্ট, তুমি জানো। ইয়েস। তো আয়ুষ অ্যাপ্রুভড সেটা একটা রেখেছি। একটা পার্টিকুলার আমি ওয়ে প্রোটিনের ব্র্যান্ড রেখেছি। একটা মাইক্রো নিউট্রিয়েন্টস এর ব্র্যান্ড রেখেছি যারা টপ নচ। এইভাবে টোটাল ৭ টা ব্র্যান্ডকে আমি পুরো প্যারামিটার সাজিয়েছি। একটা ক্রিয়েটিনের ব্র্যান্ড আছে। একটা কি ২ টো ব্র্যান্ড আমার কাছে এমন আছে যারা মাইক্রো নিউট্রিয়েন্ট তৈরি করে, বাট খুব এফোর্ট তারা মার্কেটে এই মুহূর্তে দিচ্ছে না। যার জন্য আমি কাজটা তাদেরটা অতটাও করছি না। কারণ ও যদি এফোর্ট না দেয় আমি একা এফোর্ট দিয়ে কি করব? কোম্পানিকে তো গ্রো দেখতে পেলে আমি তখন হেল্প করব। তো কোম্পানির তরফ থেকে সেরকম আসে না। বাট ৫ টা বলতে পারি ব্র্যান্ড যারা মারাত্মক কাজ করছে, অথেন্টিক কাজ করছে। আমি শুধু চেষ্টা করছি তাদেরকে আমার সাথে, সাথে আমি যেন সেই জায়গাটা দেখাতে পারি। কারণ আমি ছোট ব্র্যান্ডের সাথেও স্টার্ট করেছি। বিশ্বাস করবে না, আমার এখনো মনে আছে। আমার ফার্স্ট জার্নিতে একটা ব্র্যান্ড আসে আমার কাছে 0 সাবস্ক্রাইবারে। আমার কিছু ভিডিও দেখে। বলে যে, "তুমি এরকম কাজ করছো?" 0 কেন বলছি? কারণ ১০০-২০০ সাবস্ক্রাইবার আমি ধরি না। ওটাকে 0 ই আমি ধরলাম আমার লাইফে। তো ওই টাইমে এসছিল। আর ব্র্যান্ড তখন নতুন। আমাকে বলল, "কাজ করবে?" আমি বলছি, "হ্যাঁ, কাজ করব।" একটা সেল হতো মাসে। পুরো মাসে একটা সেল। তার এখন 100 এর উপর বক্স সেল হয়। মানে একটা দোকান থেকেও পার মান্থ অত ক্রিয়েটিন সেল হয় না। তো সেটা হচ্ছে আমার জন্য অ্যাচিভমেন্ট যে ৫ বছর আমি একই ব্র্যান্ডের সাথে কাজ করছি। সেল গ্রোথ হচ্ছে, আমার গ্রোথ হচ্ছে। সঠিক প্রোডাক্ট আমি লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, একটু পয়সার দাম বেশি, বাট ইনগ্রিডিয়েন্টস একটাও খারাপ হবে না। You believe in quality হ্যাঁ, over quantity? কোয়ালিটি যদি খারাপই হতো তাহলে আমাকে দেখে তোমরা এক্ষুনি বলে দিতে যে Yes, স্কিন absolutely. টোন বাজে, বাবা কেমন যেন, এ তো নিজেই মেইনটেইন করে না, তো এ আবার কি বোঝাচ্ছে? Also, you do not believe in duplicacy. There are এক্সাক্টলি। people who believe in duplicacy. They will maintain themselves, but when they are talking to the people, they say something else. ইভেন আমি সেম ব্র্যান্ডের যদি কোনো প্রোডাক্ট কাজ সত্যি না করে, ইফেক্টিভ না হয়, সেটাও আমি কিন্তু অন বলে ক্যামেরা দাও। বলি। আমার কাছে ওটা নেই যে ও পয়সা দিয়েছে বলে আমি বলব না। আমি ওটাও বলে দিই যে, "না, এটা না আমার কাজ করেনি।" এক্সাক্টলি। তো এইভাবেই আমি কাজ করতে ভালোবাসি, এইভাবেই করছি। ব্র্যান্ডও সাথে রয়েছে। সবাই ১ বছর, ১ বছর ৬ মাস করে ছেড়ে দিচ্ছে। ৬ মাসের কন্ট্রাক্ট, ওরা একটা ব্র্যান্ড। ৬ মাসের কন্ট্রাক্ট আরেকটা। পোর্টফোলিওটা ক্রিয়েট হচ্ছে। আমার কাছে যে অডিয়েন্স আছে, সে হঠাৎ করে এলো, দেখলো ৬ মাস আমি XYZ ব্র্যান্ড প্রমোট করলাম। তারা কেনা শুরু করে দিয়েছে। হঠাৎ করে বলছে যে, "না, না ভাই, ওটা না ভালো না, এবার এটা কেন।" তো একটা টাইমের পর ট্রাস্ট যেটা উঠে যায়। হ্যাঁ, consistency না থাকলে ট্রাস্ট আমি হবে ৩ টে না। জিনিস করিনি আমার লাইফে। আমি আমি অনেক আগে বুঝে গেছিলাম যে নাম্বার 1 হচ্ছে সাবস্ক্রাইবার আর ফলোয়ার্স কিনবো না। ঠিক আছে? 2nd হচ্ছে কোলাব করব না। কোলাব ইন দ্য সেন্স আজকে যে বসে আছি এই কোলাবের কথা বলছি না। এটা বুঝতে কিন্তু পেরেছি। তুমি আমার থেকে আমার রিয়াল লাইফের স্টোরিটা জানতে চাইছো, এটা একদম আলাদা। বাট কোলাব মানে হচ্ছে যে ২ টো বন্ধুর মধ্যে কোলাব, ২ টো ইউটিউবারের মধ্যে কোলাব। আমি কেন করিনি? আমি অথেন্টিক ব্র্যান্ড প্রমোট করছি। হতেই পারে যে আরেকজন যে আছে সে অথেন্টিক ব্র্যান্ড প্রমোট না করে আমার ওই এগেইনস্ট ব্র্যান্ডটাকে কোনদিন প্রমোট করতে শুরু করল। ওর সাথে কিন্তু আমি রিলেট হয়ে গেছি কোলাব একবার করাতে। তো ইন ফিউচার কিন্তু যদি কোনো ডুপ্লিকেট ব্র্যান্ডকে প্রমোট করে, আমার নাম কিন্তু একটু হলেও আসবে। যে ওই তোর সাথে করেছিল, ও এর মধ্যে And আছে। your audience will be affected. অবশ্যই। তো এটাকে তুমি খুব কোলাব মেইনটেইন মানেই তো করেছো। ভাইস ভার্সা, Yes. যে আমার ফলোয়ার ওর ফলোয়ার, ওর ফলোয়ার আমার ফলোয়ার। তো সেম জিনিসটাও হবেই। তো আমি আমার তৈরি করা ভালো ফ্যামিলিটাকে আমি নষ্ট করতে দিই না। খুব ওইভাবে। কম লোকে যেন এরকমভাবে YouTubeকে ট্রিট করে। খুব কম লোকে। যেরকম যেই ভিশন দিয়ে তুমি ট্রিট করো, খুব কম লোকে ট্রিট করে। ইটস নট জাস্ট ফিটনেস। এক্সাক্টলি। খুব কম লোকে ট্রিট করে এটাকে কি আ আজকে আমি যেখানে আছি আমি তোমার জন্য আছি। তুমি আমাকে ভিউজ দিচ্ছ। সুতরাং আমি তোমাকে অথেন্টিক সবকিছু দেব। এই ট্রিটমেন্টটা এই আদান-প্রদানটা খুব কম লোকে করে। সুতরাং ইট ইস আ ভেরি গুড থিং আমি দ্যাট আই হ্যাভ এগুলোই লার্নড রিসার্চ ফ্রম ইউ। করতাম। যে আমি যারই রিলস দেখছি সেখানে আমি দেখতে পাচ্ছি যে এটা রিয়াল লাইফে হতে পারে না। এতটাও হতে পারে না। একটা মানুষ দেখো, কিছু জিনিস থাকে যে তুমি দেখাতে পারো অনেক কিছু। বাট সামনে যখন আসবে তুমি প্রমাণ করে দেবে যে তুমি কি। তো আমি দেখছি যে ও যা দেখাচ্ছে, আমি যখন ওর সাথে সামনে গেলাম, একদম ডিফারেন্ট পারসন। তো ব্যাপারটা কি হলো? আমি ইনফ্লুয়েন্সারটাকে ফলো করলাম, ভালোবাসলাম, কিন্তু সামনে আলাদা মানুষ।
আমি তার মানে ওকে অন ক্যামেরায় ভালোবেসেছি না, ওকে আমি বোথ ফেজে। তো যখন আমার সাথে এই আজকে তুমি আমাকে দেখলে, ইন ফিউচার তোমার কাছে হয়তো আমার রিলস সাজেশনেও যাবে, সবাই দেখতে পাবে। তুমি দেখবে যে আজ যেটা আমি ছিলাম কালকেও সেটা, রিলসেও সেটা আমি। ওখানে কোনো চেঞ্জেস পাবে না। আচ্ছা অভিজিৎ, আমরা তো কাজ নিয়ে অনেক কথা বললাম। একটু তোমার ব্যাপার নিয়ে কথা বলি। একটু জানি, অডিয়েন্স একটু জানুক যে তুমি তোমার জার্নিটা স্টার্ট কি করে করেছিলে? কোন জার্নিটার কথা জিজ্ঞেস? YouTube এর জার্নি না, আজ অফ কোর্স। অ্যাজ তুমি যে বলেছো আমাকে অফ ক্যামেরা যে তুমি চাকরি হুম, করতে, চাকরি থেকে চাকরি এই হ্যাঁ, এই জার্নিটা বুঝতে নিয়ে, অ্যান্ড পেরেছি। ইউ অ্যাজ এ হিউম্যান বিইং। আ সত্যি কথা বলতে জব যদি বলি, জবের ইচ্ছা আমার ছিল না। আমার খেলার ইচ্ছা ছিল মারাত্মক, ক্রিকেট। ঠিক আছে? কিন্তু খেলতে পারিনি কারণ পসিবল ছিল না যে ওই কোচিংটা নেওয়া ওই টাইমটায়। যে আমি স্কুলিং করি আমার 2006 এ মাধ্যমিক, 2008 এ এইচএস। তারপর কলেজে চলে যাই। তো ততদিনে খেলার একটা এজ থাকে। প্র্যাকটিস, কি ট্রেনিং। খেলতে, ক্রিকেট? না ভালোবাসতাম। বাট ক্রিকেট আমি খেলতে পারিনি কারণ আমার কাছে কিট ছিল না মানে ক্রিকেট। ভালোটা ক্রিকেট বাজতে না এক্সাক্টলি। ফুটবল? ক্রিকেট। ক্রিকেট। তো আমি স্কুলে চেষ্টা করতাম। বাট স্কুলের একটা ক্রাইটেরিয়া ছিল যে কিট থাকতে হবে। তো একটা কিট 5000 দিয়ে কেনা ইম্পসিবল। 2000 আমি 2000 সালেরই ধরে নাও। তখন তো স্কুলেই পড়ি। 2006 সালে তো আমি মাধ্যমিক পাস করেছি। তো যাদের কাছে কিট আছে তারা খেলতে চলে যাচ্ছে। বাট আমি যেতে পারছি না। বাট এতটা ইনফ্রাস্ট্রাকচার হেভি ছিল না স্কুলের যে তারা একটা কিট প্রোভাইড করবে। সেটাও আমি মানি। তো ন্যাচারালি পিছিয়ে গেলাম। তো সেইখান থেকে কি হলো, জার্নিটা কোথায় স্টার্ট হলো? 2008 সালে এসে আমি জিমে জয়েন করলাম। ২ বছর করার পর এই জিনিসটা ভালো লেগে গেছে যে এই একটাই জিনিস যেটা আমি সস্তায় করতে পারছি কিন্তু ভালো লাগছে। কিন্তু খেলার কথা ভাবতে পারছি না এটা। কারণ এটা সবচেয়ে কস্টলি গেম আর সবচেয়ে লাক্সারিয়াস গেম, বডি বিল্ডিং। কারণ এখানে জিম করার থেকেও বেশি খরচা খাওয়াতে। আমি কি করলাম? বললাম যে থাক এটা। আমি এটাকে আপাতত কি করা যায়? চাকরিতে ঢুকি। ওই টাকাটা দিয়েই আমি এটাকে মেইনটেইন করব। তো আমি আমার লাইফে স্টার্টিং করলাম। তো প্রত্যেকটা জবে যখনই আমি গেছি, আমার মাথায় একটা জিনিসই থাকতো, সেলারি কত দিচ্ছে? আচ্ছা ঠিক আছে ৳৩৫০০। ১ম সেলারি আমার ৳৩৫০০। তো এইটা আমার সেলারি। এটা দিয়ে আমার জিমের ফিস আর সাপ্লিমেন্টস এগুলো আসবে? না আসবে না। জিমের ফিস আসবে? আচ্ছা আসবে। ডিম খেতে পারবো? আচ্ছা ঠিক আছে। এটা খেতে পারবো না। কারণ বাবার কাছে অত ছিলই না। বাবা ওই টাইমে অলমোস্ট আ আ আমার বাবা প্রাইভেটে জব করত। তো সে রিটায়ার হয়েছিল যে 2018। তো একটা টাইম, একটা ফেজ মানে 2008-9 এর স্যালারি আর এখন যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা এতে চাকরি করে তাদের স্যালারির মধ্যে অনেক পার্থক্য। তো বাবা ওই জায়গাটাতে সবাইকে চাইলে, আমার জয়েন্ট ফ্যামিলি তো সবাইকে করে পারত না। তো আমি বললাম যে, "কি করব?" নিজেকে নিজে প্রশ্ন করলাম যে, "কি করব?" খেলতেও ইচ্ছা করছে। ওই ইচ্ছেটাকে পূরণ করার জন্য আমার ৩০ বছর বয়স পর্যন্ত ওয়েট করতে হয়েছে। কারণ আমাকে আমার ইনকামটাকে ৩৫০০ থেকে ওই জায়গাটায় আনতে হয়েছে। তবে গিয়ে বাট ইউ করে স্টেড, গেছে। ইউ স্টেড, কি ইউ ডিড নট গিভ আপ, কি ইউ হয়েছে স্টেড। আমি দেখিনি। হ্যাঁ। তো ওইজন্য আমি আজও বলি বাড়িতে যে আমি স্ট্রাগল কোনদিন করিনি। কারণ আমি খেতে পেতাম। তোমরা আমাকে খেতে দিয়েছো ঠিক করে, বাট আমি হার্ড ওয়ার্ক মারাত্মক করে ফেলেছি এই জার্নিটাকে ধরে রাখার জন্য। তো আমি কখনো স্ট্রাগল বলি না কাউকে যে আমি খুব স্ট্রাগল করেছি লাইফে। স্ট্রাগল তারাই করে যারা দিন আনে দিন খায়। তারা স্ট্রাগল করে। বাট আমি যেটা করেছি যে আমার ঘরে খাওয়ার ডাল ভাত তো জুটে যেত। বাট আমি যেটা আমার শখ, প্যাশন সেটাকে করার জন্য আমি এত টাইম নিলাম। ২০২৩ আমি ১ম কম্পিট করি। আমাদের অস্ট্রেলিয়ারই একটা ব্র্যান্ড আছে ICN বলে। তো ওখানে ফার্স্ট টাইম আমি লাইফে এক্সপেরিয়েন্স করি যে বডি বিল্ডিং শো কি হয়। আর এই পুরো যে আমার ওখানে অ্যারাউন্ড আমি বলি তাও 2 to 3 লাখস আমার খরচা হয়েছিল। আমি খুব হ্যাপিলি বলতে পারবো যে ওই পুরো টাকাটা আমার ইনভেস্টমেন্ট থেকে করেছিলাম। ওকে। তো Which is why you were telling me that we need to be conscious কি আমরা আমাদের রিটার্ন থেকে আমরা ওটাকে রিইউজ করবো, এক্সাক্টলি। আমাদের সেভিংস এ হাত আমি দেবো না। চাইলাম বাবার থেকে কষ্ট চিৎকার করে যে, "বাবা দাও আমাকে পয়সা আমি করব।" করিনি। আমি কেন তাদের উপর একটা বার্ডেন ক্রিয়েট করব? আমি চাই যে যেটা আমার শখ সেটা আমি পূরণ করি। দেখি না কত এনে হয়। পড়তে, পড়তে আজকে দেখো আমি আবার নাবতে চলেছি। আমার মধ্যে যেন খুব টেনসিটি, আমিও লেগে থেকেছি। আমিও তোমার মতো কর্পোরেট জব করতাম। বাট দেন আই থট কি না, আই হ্যাভ টু ডু সামথিং ফর মাইসেলফ। তো নিজের একটা জন্য একটা করতে হলে না করতে হলে না। বিজনেসে আসতে হবে কোথাও না কোথাও। হ্যাঁ, মানে আমার বিজনেস, মনে হয়। হ্যাঁ, আমি তো নইলে বিজনেস নিজের না, বাট জন্য আমি নিজেরকে নিজেকে কিছু একটা দিতে চেয়েছি যেটা আমাকে আমি ফিল করাবে।
কিন্তু কারণ জব আমাকে আমি ফিল করাচ্ছিল না। জব আমাকে খালি মনে করেছিল যে আই এম সাম সর্ট অফ আ স্লেভ অ্যান্ড আই এম রিপ্লেসেবল। ভেরি, ভেরি রিপ্লেসেবল। যখনই ওর মনে হবে যে তোমার অ্যাকর্ডিংলি আমি চলছি না, ওকে বাই। তো নো ম্যাটার হাউ মাচ আই ওয়াজ আর্নিং আমি কোনোদিন স্যাটিসফাইড হচ্ছিলাম না। আর আমি কিন্তু জব এটাকেও বলব না খারাপ, কারণ আমি ওখান থেকেও তো লক্ষ্যে যে আমি পেয়েছি, আই রেসপেক্ট দ্যাট। এটা ট্রু। আমি লাইফের অনেক এক্সপেরিয়েন্সেস করেছি, লক্ষ্মীকে পেয়েছি। কিন্তু সবকিছু ক্রস করে উম আমার সত্তাটা এখানে বজায় আছে আরকি। এটাই আমার খুব মনে হয়েছে যে না, বাট আ লট অফ পিপল আর নট এবল টু ডু দ্যাট, জানো তো? উই বিকাম সবাই করতে পারলে সবাই সাকসেসফুল হতো। শুধু সাকসেসটা না, আমি ধরো সাকসেসফুল এর কথাটা আসছেও না, বাট একটা টেকনিক্যাল লাইন আছে যেটাকে আমাদেরকে ছোটবেলা থেকে ইনগ্রেইন করে দেয়া হয়। তুমি অমুক পড়াশোনা করবে, তুমি তমুক পড়াশোনা করে তুমি জব করবে, জব করে তুমি করবে। এই যে একটা ধারাবাহিকভাবে আমরা এগিয়ে চলে যাচ্ছি, এইটা হ্যাঁ, মানছি কিছু লোকে ব্রেক করেছে। করছে, এখনো মেজরিটি কিন্তু করে। মেজরিটিতে কম, বাট আমি আমার চোখে দেখা অনেকে করেছে। অনেকে করেছে। আর আমি অ্যাপ্রিশিয়েট করি সবাইকে, মানে যারা জব করে। কারণ আমি ১২ বছর প্রায় ভালোভাবে চাকরি করে, ইনফ্যাক্ট আমি আজও আমি কোম্পানিতে আছি, হয়তো ইন ফিউচার কিছুদিনের মধ্যে হয়তো আমি নিজের যেটা বিজনেসটাকে আমি এদিকে দাঁড় করিয়ে দিয়েছি সেটাতেই হয়তো আমি শিফট করে যাব। বাট স্টিল আমি বলি একটা কথা যে চাকরি করে তুমি শখ পূরণ করতে পারো। বাট যদি স্বপ্ন বড় দেখে ফেলো তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় ওটাকে মেইনটেইন করা। ওই উড়ানটা তোমাকে নিতেই হবে। তখন একটা স্টেপ নিতেই হয়। বাট আমি ভেবেছিলাম যে ইমিডিয়েটলি স্টেপ নেব না। বয়সের সাথে, সাথে ম্যাচুরিটি আসবে, বুঝতে শিখবো যে আমি যেটা ভাবছি সেটা আদৌ সত্যি পরবর্তীকালে করতে পারবো। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখলাম যে হ্যাঁ, এটা আমি এর জন্যই জন্মেছিলাম। তো এবার করা উচিত। টাইম এসে গেছে। আমাদের না তোমার সাথে কথা বলতে, বলতে কখন যে সময় কেটে গেল। তবে আমরা পর্বের শেষে চলে এসেছি। দুটো জিনিস নিয়ে জিজ্ঞেস করব। এই যে তোমার এতটা তুমি স্ট্রাগল করেছো, তুমি যে এতগুলো রাদার আ যেই থ্রেটস গুলো তুমি ফেস করেছো, হ্যাঁ? কোন আ ফ্যামিলি ছাড়া who was it that was beside you constantly through this entire ordeal? বাবা, মা। বাবাকে আমি মা-বাবার মধ্যে এখন যদি বলি যে দুজনের মধ্যে কে, তাহলে বলবো যে বাবা। কারণ বাবা কিন্তু, আমি ১৬ বছর ধরে ফিটনেসে রয়েছি। বাবা ১৩ বছর ছিল। বাবা কিন্তু ফিটনেস থেকেই কিন্তু ফায়ার ব্রিগেডের জবটা পায়। আচ্ছা। কারণ সে ফিট ছিল বলে। কিন্তু ঘটনাটা হয় দুর্ভাগ্যবশত তার জবটা ছিল যে আনসার্টেন, মানে বারবার লোকেশন চেঞ্জ হতো। কখনো বালি, কখনো এখানে, কখনো ওখানে। এতে কি হলো, আর শিফটিং ডিউটি, ফায়ার ব্রিগেডে সবার শিফটিং হয়, মানে কখনো নাইট ডিউটি হয় কখনো। আর ওয়ার্কআউট বা যেকোনো মানে ফিটনেসের যেকোনো জিনিসেরও একটা মেইন জিনিস হচ্ছে ডেডিকেশনের সাথে, সাথে হচ্ছে পাংচুয়ালিটি। তো টাইম খুব ম্যাটার করে। তুমি পার্টিকুলার ওই টাইমে তোমাকে ওই অ্যাক্টিভিটিটা করতেই হবে। তো বাবা যেহেতু বডি বিল্ডিং এর সাথেই ছিল, তো টাইমটা আপ ডাউন হচ্ছিল। কখনো রাতে, কখনো সকালে। এটা হতে, হতে একটা টাইমের পর বাবা ছেড়ে দিল। এইটা আমাকে খুব আঘাত করে। কারণ আমি বাবাকে ওই ফেজটাও দেখেছি যে ফেজে বাবা সবচেয়ে সুন্দর চেহারার সাথে ছিল। তো আমি দেখলাম যে আস্তে, আস্তে ভেঙে বাবার বয়স এসে যাচ্ছে। আমার মাথায় জেদটা এলো যে আমি কন্টিনিউ করব। দেখি না কোথায় যায়। হয়তো এতটা করতে পারবো না, কিছু তো হবে। জানতাম না যে ১৬ বছর পার করে দেব। তো এইটা হচ্ছে ১ নম্বর। আর ২০১৬-১৭ সালে যখন আমার উডবি, যে এখন যার সাথে আমার খুব শিগগিরই তো সে আমাকে, আমি আ বলতে পারবো যে ফিট এই লাইনে সাপোর্ট খুব ডিফিকাল্ট, যে একটা ছেলে জিম করবে সারাদিন আর তাকে কি আছে? সে আমার জায়গাটা বুঝেছিল যে আ ফিটনেস নিয়ে আমি কতটা, মানে শুধু জিম বলে না, ওভারঅল ফিটনেস নিয়ে আমি কতটা। আমি ক্রিকেট নিয়ে আ পড়ি। আ যেকোনো রকম সুইমিং, আমি ইভেন আমি 9 ইয়ার্স আমি সুইমিং করেছি। প্রপার, মানে এই না যে শুধু জলে সাঁতার কেটেছি, প্রপার খেলার জন্য। কিন্তু এমনই ভাগ্যটা যে আমার 24 এজ যখন হয়ে যায়, তখন আমাকে ওখান থেকে বলে তোমার এজ ক্রাইটেরিয়াতে ম্যাচ হচ্ছে না খেলার জন্য, স্টেট খেলার জন্য। তো ওখানে আমি ক্যানসেল হই। তখন আমাকে বলে তুমি আমাদের এখানে জব করো। এটা আমাদের লেকে, ঢাকুরিয়া লেকে খুব বড় একটা ক্লাব। জানি, হ্যাঁ, রোয়িং ক্লাবের ওখানে। রোয়িং ক্লাবের ওখানে। তো আমি ৯ বছর করে আমাকে বলল জব করো। আমি বললাম যে জব আমি করতে, এইটা করতে আসিনি। লাইফ গার্ড হতে আসিনি। খেলতে এসছি, খেলতে চাই। বলল যে না, হবে না। তো ওটা একটা আমার লাইফে। তো আমি ওটাই ঠিক করেছি। এই ছোট, ছোট জেদগুলোকে এমন করে দিয়েছিল যে আমি কখনো পিছনে ফিরতে পারিনি। আর বাবা, মা আর ও আমার পেছনে, মানে
ও তো 9 বছর দেখেছে। বাবা-মা তো পুরো বছরটাই 16 বছরই দেখেছে যে আমি কিরকম ম্যাড ছিলাম। আমি তোমাকে হয়তো বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমি আন্দামানেও ছিলাম। তো আন্দামানের মতো জায়গায় যদি কেউ চলে যায় আর একা থাকে, সে গিয়ে ওখানে লাইফ লিড করবে কিভাবে? মানে একটা কথায় যে সে অ্যাশ করবে। একা আছে, সমুদ্রের ধার, ভালো, ভালো খাবার। বাট আমি ওখানে গিয়ে ১ম ডিসকভার করি যে ওখানে বিচের সাইডে জিমটা কোথায় আছে। একটা বিচ জিম ছিল খুব সুন্দর, যেখানে আর্মিরা ট্রেন করত। ওখান থেকে আমি শুরু করলাম। আন্দামান ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট, যেখানে আমি পড়া শুরু করলাম ফিটনেস নিয়ে। একা, যেহেতু আইসোলেটেড তো। আমার কাছে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। মোবাইল কাজ করত না। বাড়িতে কানেক্ট করতে পারতাম না। তো আমি পড়া শুরু করলাম যে কি হয় ফিটনেস? কি হয় মাসল অ্যানাটমি? কি হয় সাপ্লিমেন্টস? কেন খায়? এই সমস্ত কিছু করে আমি কলকাতায় ব্যাক করলাম। আর সেই জার্নিটা 2020 থেকে আমি স্টার্ট করি। যে YouTube স্টার্ট করি এবার। লোকের কাছে তো পৌঁছাতে হবে। একটাই মাধ্যম YouTube, আর কিছু নেই। আর পৌঁছে গেছি, মানে হ জানতাম না যে এরকম হতে পারে, বাট পৌঁছে গেছি। 2020 was a turning point of my life as well. It was 2020 that changed everything for me. But related to that, what is the difference between the steroid and supplement? এটা একটু তুমি আমাদের অডিয়েন্স আমি কে একটু বল। আগে বললাম একটা নিউট্রাসিউটিক্যাল, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল। ড্রাগস অ্যাপ্রুভ। একটা খুব সিম্পল ভাষায় বলি, স্টেরয়েড জিনিসটা কি? আমরা ভাবি যে স্টেরয়েড নিলে বডি হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু মেজরলি স্টেরয়েড যেটা আমরা ইউজ করি, ওগুলো ম্যাক্সিমাম ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য। ক্যান্সারে কি হয়? ক্যান্সারে আমাদের যখন ওই রোগটা হচ্ছে, খুব পাতি সিম্পল ভাষায় যদি বলো, আমার মাসেল লস হওয়া শুরু হয় বডি থেকে। কারণ বডির মধ্যে, বডিতে এত ইমপ্যাক্টেড থাকে, এমন একটা রোগ যেটা পুরো ভেতর থেকে শেষ করতে থাকে। তখন ডক্টর কিওর হওয়ার পর, যারা অনেকে ক্যান্সার পেশেন্ট কিওর হয়ে যাচ্ছে, তাদেরকে কিছু স্টেরয়েড ইউজ করে, ট্রিটমেন্ট করে, যাতে তাদের মাসেল আবার ডেভেলপ হওয়া শুরু হয়। আমরা কি হয়েছে, আমরা এত বুদ্ধিমান, আমরা এই লাইনে ওই জিনিসটাকে করে দিলাম হচ্ছে বডি বিল্ডিং এ, যে আমার তো মাসেলস দরকার স্টেজে দেখানোর জন্য। তো এই জিনিসটা নিয়ে মাসেলস ডেভেলপ হচ্ছে। আমি নাম নেব না একটা স্টেরয়েডের, বাট মাসেলস ডেভেলপ হচ্ছে। বাট ওর কনসিকুয়েন্স কি? মেবি ওইটার বেশি ইউজেজে তোমারও ক্যান্সার হতে পারে, যার হয়তো ক্যান্সার ছিলই না। তো স্টেরয়েড হচ্ছে একটা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্ট, যেটা ডক্টর রিকমেন্ড করে অলওয়েজ। ওটাতে কিন্তু কোনোদিন মুখের কথা, কিন্তু এখন মুখের কথাতেই লোকে নেয়। মানে বললো যে ওই ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে, ওটা নিয়ে নে, নিয়ে নিল। এখন ওরালিও পাওয়া যায়। তো ফার্মাসিউটিক্যালে চলে গেল হচ্ছে আমার স্টেরয়েড, আর নিউট্রাসিউটিক্যালে হয়ে গেল হচ্ছে আমার সাপ্লিমেন্টস। নিউট্রাসিউটিক্যাল মানে হচ্ছে যেগুলো নিউট্রিশন, ডেইলি নিউট্রিশন। সাপ্লিমেন্টস জিনিসটা হচ্ছে আমরা ডেইলি লাইফে আমার কিছু ফিটনেসটা অঙ্ক কষার মতো। আমি কতটা খাবো, কি খাবো, সেটা পুরোটা অঙ্ক কষা আছে। প্রোটিন আমার 10 গ্রাম, কার্বস হচ্ছে 30 গ্রাম, ফ্যাট হচ্ছে 2 গ্রাম। তো এইভাবে একটা অঙ্ক কষা থাকে। এক্সাম্পল আমি দিচ্ছি এটা, ঠিক আছে? এইটার মধ্যে যদি আমি থাকতে পারি, তাহলে আমার মাসেল বিল্ড হবে। যদি আমি কার্বস কমিয়ে নিই, প্রোটিন 10 গ্রাম রেখে কার্বস আমি 5 গ্রাম করে দিলাম সাপোজ, তাহলে আমার ফ্যাট লস হবে। কারণ আমার এনার্জি সোর্স কমে গেল, বডির এক্সেস ফ্যাটটা বার্ন হয়ে আমার ফ্যাট লস হওয়া শুরু হয়ে গেল। আমি করতেই পারছি না, আমার প্রচন্ড অফিসের চাপ, আমি এই কাজগুলো, খাওয়াগুলো মেনটেনই করতে পারছি না সারাদিন। আমি বাইরেই থাকছি সারাদিন। তো আমি এবার কি করব? তখন ইন্ট্রোডিউস হলো সাপ্লিমেন্টস। তো সাপ্লিমেন্টসে কি আছে যদি আমি বলি, একটা ওয়ে প্রোটিন হচ্ছে দুধ থেকে তৈরি হয়। দুধ প্রসেস হলো, জল বেরোলো একদিকে, এদিকে ছানা বেরোলো। এই যে জলটা বেরোলো ইয়েলো কালারের, ওটা হচ্ছে আমার ওয়ে প্রোটিন। এটাকে প্রসেস করে ড্রাই করে পাউডার ফর্মে তোমাকে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। আর সবচেয়ে আশ্চর্যের জিনিস, ওয়ে প্রোটিনকেও লোকে স্টেরয়েড বলে। কিন্তু লোকে এটাও জানে না যে যেদিন আমার বাচ্চা জন্মগ্রহণ করলো, তার মা যে প্রথম ব্রেস্ট ফিড করায়, সেই দুধটাও কিন্তু ওয়ে প্রোটিন, যেটা ইয়েলো, যেটা Because it is yellowish in color. Nobody realize. People think ওটাও ওয়ে প্রোটিন breast milk is white, but it is not. It is নট, yellowish in color. ইয়েলোইশ হয়। You're absolutely right. তো Yeah. যখন এইগুলো যখন আমি পড়লাম, আমি ভাবলাম এগুলো শেখানো উচিত। আরেকটাও এক্সাম্পল দিচ্ছি, লোকে বলছে যে ক্রিয়েটিন জিনিসটা শুনেই লোকে ভাবছে যে ক্রিয়েটিন, ফসফেট, কি বলছে এই জিনিসটা, এরকম না, নিশ্চয়ই কোনো একটা ডেঞ্জার জিনিস, এটা খেলে কিছু একটা স্টেরয়েড টাইপের। কিন্তু রেড মিট যখন খাচ্ছ, You are consuming creatinine. You are. You in fact creatinine level খুব বেশি বেড়ে গেলে তখন কিডনিতে না, প্রবলেম হয়ে এই যায়। এই যে ক্রিয়েটিনিন লেভেল, এটা কিন্তু একদম ডিফারেন্ট। Different. ডিফারেন্ট, হ্যাঁ। কিন্তু আমি যেটা বলছি এটা সাপ্লিমেন্টস ফর্মে বিক্রি হয়, যেটা এক্সট্রাক্ট করা হয় প্লান্ট থেকে।
কিন্তু লোকে কি করছে, আমি যে জিনিসটা ন্যাচারাল ফুডে পাচ্ছি সেটাকে আমরা স্টেরয়েডের নাম দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওটা কিনতে পাওয়া যাচ্ছে। তো অ্যাকচুয়ালি মেজরলি যদি পুরো পডকাস্টটা যদি আমি ঘুরিয়ে একটা জিনিসের জায়গায় আসতে চাই, তাহলে একটা জিনিসই তুমি দেখতে পারবে যে এডুকেশন ইজ ম্যাটার, অ্যান্ড ফুড ইজ সায়েন্স। আর কিছু নেই। ইয়েস। আমরা আসল ফুড পাই না, আমি সত্যি বলছি। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপেলটাও ইনজেক্টেবল, বানানাও ইনজেক্টেবল, অ্যাডাল্টারেটেড ফুড আমাদের বেশি মার্কেটাইজড হয়ে মারাত্মক। গেছে অ্যাডাল্টারেট। তো যদি অর্গানিক একদম যদি খেতে চাও, তাহলে তো অনেক কস্টলি, যেটা আমাদের মধ্যবিত্ত ঘরে পসিবল হয় না। তাও চেষ্টা করা উচিত আমার মনে হয় সময়ের সাথে, সাথে। বাট একটা জিনিস আমি বলতে চাই, শেষে একটাই বারবার বলব যে, যদি মনে হয় যে হেলথ ওয়াইজ এগোতে চাই, তাহলে ভাবনাটা একটু আপগ্রেড করে রাখতে হবে। আমি এটা ভাবতে পারবো না যে আমি খরচা করবো না, এদিকে আমি ভালো খাবো। দুটো জিনিস একসাথে হয় না। দ্যাট ইজ সো নাইস। আমি তোমার সাথে কথা বলতে, বলতে আমার নিজের যেহেতু অনেকগুলো ইস্যুস আছে সেগুলো নিয়ে চিন্তা করে যাচ্ছিলাম তোমার সাথে কথা বলতে, বলতে। বাট আনফরচুনেটলি উই হ্যাভ টু এন্ড দিস। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। বাট বিফোর উই গো তুমি আমাদের অডিয়েন্সকে একটা ছোট্ট মেসেজ দিয়ে দাও ক্যামেরার দিকে একটু তাকিয়ে। সো ফার্স্ট অফ অল, আজকে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে ডাকার জন্য এখানে। আর খুব ভালো লাগলো যে জিনিসটা আমি হয়তো আমার ইনস্টাগ্রাম বা ইউটিউবে আমি 5 মিনিট 10 মিনিটের ভিডিও বানিয়ে শেয়ার করতাম, আজকে সেটা এতক্ষণ বলার জন্য সময় পেলাম। আর এই পুরো টিমকে, আমাদের বৈঠকখানার পুরো টিমকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে ফিটনেস মানে শুধুমাত্র এই না যে আমি একটা পার্টিকুলার প্লেসে গিয়ে নিজেকে দেখিয়ে এলাম আর ওটা ফিটনেস তৈরি হয়ে গেল, বা নিজেকে জাস্টিফাই করা শুরু করলাম অন মিরর বা অন ক্যামেরার সামনে। ফিটনেস ইজ অল অ্যাবাউট এডুকেশন, সায়েন্স, সবকিছু মিলিয়ে ফিটনেস। আর আমি একটা কথাই বলবো যে তাড়াহুড়োর কিছু নেই। আমাদের লাইফটা এতটাও মানে তাড়াহুড়োর মধ্যে শেষ হয়ে যাবে না। সময় দাও, স্টাডি করো। লাইফটা কিন্তু পুরোটাই স্টাডির ওপরে। যারা আমার অডিয়েন্স আছে, আমি বারবার একটা জিনিসই বলি যে পেশেন্স রাখো, যেটা আমি পুরো পডকাস্টে বারবার বলেছি যে পেশেন্স আমরা হারিয়ে ফেলেছি লাইফে। পেশেন্সটা অবশ্যই রাখতে হবে। আর যদি মনে হয় যে গ্রো করবো, তা দুভাবেই গ্রো করো, ফিনান্সিয়ালি আর হেলথ ওয়াইজ। আর লাইফে এর চেয়ে বেশি হ্যাপি মানে কিছু লাগে না লাইফ লিড করার জন্য। তো ফিনান্সিয়াল, হেলথ দুটোই যদি কারো সঠিক থাকে, তার লাইফ সাকসেসফুল আর কিছু না। থ্যাংক ইউ অভিজিৎ, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমাদের বৈঠকখানার পর্ব এখানেই শেষ হলো। আপনাদের সাথে আবার দেখা হবে।